লাইভ এমসিকিউ কর্তৃক আয়োজিত ৪৯তম স্পেশাল বিসিএস এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বিষয়ভিত্তিক ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফেরদৌস কবির, ৩৮তম বিসিএস এর সাধারণ শিক্ষা ক্যাডারের একজন সদস্য। আমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আপনাদের মেন্টর হিসাবে আছি। ইতিমধ্যে আমরা ২টা ক্লাস সম্পন্ন করেছি। আজকে আমাদের ৩য় ক্লাস। প্রথম ক্লাসে আমরা কম্পিউটার ফান্ডামেন্টাল সম্পর্কে ধারণা লাভ করেছি এবং দ্বিতীয় ক্লাসে ডিজিটাল লজিক ডিজাইন সম্পর্কে ধারণা লাভ করেছি। আশা করি আপনারা উক্ত ক্লাস থেকে উপকৃত হয়েছেন এবং সেই ক্লাস লেকচারগুলো ফলো করে আপনারা আপনাদের প্রিপারেশন সম্পূর্ণ করছেন। আমাদের আজকের ক্লাস হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি। কম্পিউটার নেটওয়ার্কিং এবং সিকিউরিটিতে আমরা যে বিষয়গুলো দেখব সেটা একটু খেয়াল করি। প্রথম অংশে আমরা দেখব যে কম্পিউটার নেটওয়ার্কটা কি। ২ নম্বরে দেখব যে কি ধরনের নেটওয়ার্ক থাকে। এরপরে দেখব যে নেটওয়ার্কিং এর জন্য কি ডিভাইস আমাদের প্রয়োজন হয়। এরপরে দেখব এই ডিভাইসগুলো একে অপরের সাথে কিভাবে কানেক্টেড থাকে, অর্থাৎ নেটওয়ার্ক টপোলজি। এবং নেটওয়ার্কিং এর ২টা মডেল আছে, টিসিপি/আইপি মডেল এবং ওএসআই মডেল। সেই মডেল এবং এর বিভিন্ন লেয়ার সম্পর্কে আমরা ধারণা অর্জন করব এবং সর্বশেষ এই নেটওয়ার্কটাকে প্রোটেক্ট করার জন্য যে সিকিউরিটি বা নিরাপত্তা লাগবে সেটা সম্পর্কে আমরা ধারণা লাভ করব নেটওয়ার্ক সিকিউরিটি পোর্শনে। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। আজকে আমাদের প্রথম টপিকস হচ্ছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক জিনিসটা কি? ২ বা ততোধিক কম্পিউটার বা ডিভাইসকে সংযোগ ঘটানোটাই হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক বা নেটওয়ার্ক। এই কম্পিউটার নেটওয়ার্ক কেন করা হয়? কম্পিউটার নেটওয়ার্ক করা হয় কমিউনিকেশন এবং রিসোর্স শেয়ারিং এর জন্য। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমাদের বিশ্ববিদ্যালয়টি ওয়াইফাই আছে। এই ওয়াইফাই এর মাধ্যমে আমরা আমাদের ফোন, ল্যাপটপ কানেক্ট করতে পারি। এখানে ওয়াইফাইটা হচ্ছে একটা নেটওয়ার্ক। আর এই কানেকশনের ফলে আমরা আমাদের রিসোর্স শেয়ার করতে পারি, যোগাযোগ করতে পারি এবং আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। এখন আমরা দেখি যে কেন নেটওয়ার্কিংটা ইম্পর্টেন্ট। প্রথমে আমরা দেখছি যে কমিউনিকেশন, ইমেল, চ্যাট এবং ভয়েস কল, বিভিন্ন ধরনের কমিউনিকেশনের জন্য নেটওয়ার্ক ব্যবহার করা হয়। এরপরে দেখি আমরা রিসোর্স শেয়ারিং। আমাদের বিভিন্ন ধরনের ফাইল থেকে শুরু করে, মুভি থেকে শুরু করে, গান থেকে শুরু করে, ইমেজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা শেয়ার করি। ৩ নম্বর হচ্ছে ডাটা শেয়ারিং। ওয়েবসাইটের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ডাটা শেয়ার করতে পারি। ৪ নম্বর হচ্ছে কস্ট সেভিং। যদি একটা সেন্ট্রাল সার্ভার থাকে, সেন্ট্রাল সার্ভারে যদি আমাদের এডুকেশন রিলেটেড বিভিন্ন জিনিসপত্র থাকে, তাহলে ওই সার্ভার থেকে আমরা অ্যাক্সেস করে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিতে পারি। তাহলে আমাদের প্রত্যেকের কম্পিউটারে আলাদা আলাদা করে ওই ডাটা রাখা লাগবে না। তাহলে আমাদের স্টোরেজ যে কস্ট আছে সেটা সেভ হবে। এছাড়া লাস্টলি আমরা দেখি কোলাবোরেশন। বিভিন্ন অনলাইন প্রজেক্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজে আমরা নেটওয়ার্কের মাধ্যমে কোলাবোরেশন করতে পারি। তাহলে এছাড়াও আরো অনেক ধরনের নেটওয়ার্কিং এর গুরুত্ব আছে। আমরা কয়েকটা গুরুত্ব দেখলাম। এখন আমরা দেখব কি ধরনের নেটওয়ার্ক হয়ে থাকে। আমরা এই চার্টটা যদি একটু ভালো করে দেখি, প্রথমে বিভিন্ন কাঠামোর উপরে ভিত্তি করে নেটওয়ার্কটাকে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা দেখতেছি মালিকানা অনুসারে নেটওয়ার্ককে ভাগ করা হয়। ২ নম্বর আমরা দেখতেছি নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে ভাগ করা হয়েছে। ৩ নম্বর ভৌগোলিক বিস্তৃতি অনুসারে ভাগ করা হয়েছে। ৪ নম্বর সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে কিভাবে সার্ভিস প্রদান করে তার উপরে ভিত্তি করে ভাগ করা হচ্ছে। প্রথম আমরা দেখি মালিকানা অনুসারে একটা নেটওয়ার্কে প্রাইভেট এবং
পাবলিক নেটওয়ার্কে ভাগ করা হচ্ছে। 2 নম্বরে দেখি নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে যে একটা নেটওয়ার্ক কিভাবে নিয়ন্ত্রিত হয়। একটা সেন্ট্রালাইজ নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, এই 2 ভাগে ভাগ করা হচ্ছে। পরবর্তীতে সার্ভিস প্রদান এবং নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে ভাগ করা হচ্ছে ক্লায়েন্ট টু সার্ভার নেটওয়ার্ক, পেয়ার টু পেয়ার এবং হাইব্রিড নেটওয়ার্ক। আর সর্বশেষ ভৌগোলিক বিস্তৃত অনুসারে আমাদের নেটওয়ার্কে 5 ভাগে ভাগ করা হচ্ছে প্যান, ল্যান, ম্যান, ওয়ান এবং ক্যান। তো এগুলো আমরা সব ডিটেলস দেখব, আমরা জাস্ট একটা ওভারভিউ নিলাম। তাহলে প্রথমে আমরা যে নেটওয়ার্কটা দেখব প্রাইভেট অ্যান্ড পাবলিক নেটওয়ার্ক। তাহলে প্রাইভেট নেটওয়ার্কটা কি? যে নেটওয়ার্কটা আমরা নিজেদের জন্য ব্যবহার করে থাকি। ধরেন আপনার বাসা বাড়িতে আপনার 5টা রুম আছে, এই 5টা রুমের জন্য আপনি যে নেটওয়ার্ক ব্যবহার করবেন, যে নেটওয়ার্কের মাধ্যমে আপনি আপনার ডাটা শেয়ার করবেন, বিভিন্ন ধরনের কাজকর্ম করবেন, সেটা হচ্ছে আপনার প্রাইভেট নেটওয়ার্ক। এই প্রাইভেট নেটওয়ার্কে অন্য কেউ চাইলেও অ্যাক্সেস করতে পারবে না যতক্ষণ না আপনি সেই অ্যাক্সেসটা দিবেন। নেক্সট আমরা একটা চিত্র দেখছি, বা নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্কটা হচ্ছে যে নেটওয়ার্কটা সবাই ব্যবহার করতে পারবে। যেমন ধরেন যদি একটা ক্যাফেতে একটা ওয়াইফাই দেওয়া আছে, এই ওয়াইফাই ক্যাফেতে যারা আগত দর্শনার্থী আছে সবাই ব্যবহার করতে পারে, এটি একটি পাবলিক নেটওয়ার্ক। ইন্টারনেটও একটি পাবলিক নেটওয়ার্কের উদাহরণ হতে পারে। পরবর্তীতে আমরা দেখব সেন্ট্রালাইজ নেটওয়ার্ক। সেন্ট্রালাইজ নেটওয়ার্ক হচ্ছে যে একটা নির্দিষ্ট সেন্টার বা সার্ভার থেকে যে নেটওয়ার্কটা কন্ট্রোল করা হয়ে থাকে সেটা হচ্ছে সেন্ট্রালাইজ নেটওয়ার্ক। তো একটা নির্দিষ্ট সেন্টার থেকে, সেখান থেকে ডাটাগুলো বিভিন্ন তার যে নোড আছে যাকে বলা হয় ক্লায়েন্ট, সেগুলোতে পাস করে, এটা হচ্ছে সেন্ট্রালাইজ নেটওয়ার্ক। আরেকটা আমরা দেখছি ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, যেটা হচ্ছে সেন্ট্রালাইজ নেটওয়ার্ক না। ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক হচ্ছে ছড়ানো ছিটানো একটি নেটওয়ার্ক যার কোনো কেন্দ্রীয় সার্ভার থাকে না, এবং এই নেটওয়ার্কগুলো যার যার মতো একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করে কাজ করে। যেমন ধরেন আমরা যদি টরেন্ট সাইটের কথা চিন্তা করি, টরেন্ট সাইট হচ্ছে একটা ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। এখানে আমরা কিছু চিত্র দেখতে পাচ্ছি। প্রথম চিত্রটা আমরা একটু দেখি। প্রথম চিত্র দেখছি একটা মানুষ আছে, তার বিভিন্ন ধরনের ডিভাইস রয়েছে। তো এই চিত্র দ্বারা বোঝা যাচ্ছে যে একটা মানুষ যে তার পার্সোনাল বিলঙ্গিংস বা জিনিসপত্র যেগুলো আছে সেগুলোর মাধ্যমে আরেকটা মানুষের সাথে যে কমিউনিকেট করে, এবং তার জন্য যে নেটওয়ার্ক তৈরি হয় বা নেটওয়ার্ক ব্যবহার করে, সেই ধরনের একটা নেটওয়ার্ককে বলা হয় PAN। পিতে হচ্ছে পার্সোনাল, এতে হচ্ছে এরিয়া, এতে হচ্ছে নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ব্যক্তি তো ব্যক্তি, একটা ব্যক্তির সাথে আরেকটা ব্যক্তির যে নেটওয়ার্ক তৈরি হয় সেটা হচ্ছে প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। 2 নাম্বার আমরা দেখতে পাচ্ছি ল্যান। ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটা ছোট এরিয়ার মধ্যে, ছোট এলাকার মধ্যে যে নেটওয়ার্কটা তৈরি করা হয়। ধরেন একটা ল্যাব আছে, ল্যাবের মধ্যে 30টা কম্পিউটার আছে। তো একটা ল্যাব এবং এই 30টা কম্পিউটারের মধ্যে যে নেটওয়ার্ক তৈরি হয় সেটাই হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। 3 নম্বর হচ্ছে ক্যান, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে যে একটা ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট থাকে, একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের যে নেটওয়ার্ক তৈরি হয় তাকে হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বলা হয়ে থাকে। 4 নম্বর হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। একটা সিটিকে যদি আমরা একটা নেটওয়ার্কের আয়তায় নিয়ে আসার চিন্তা করি, তখন যে নেটওয়ার্ক কাঠামোটা তৈরি হয় তাকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। এবং সর্বশেষ হচ্ছে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, বিস্তৃত অংশ নিয়ে যে নেটওয়ার্কটা তৈরি হয়, যেমন ইন্টারনেট, সারা পৃথিবীব্যাপী এর নেটওয়ার্কটা রয়েছে, এটাই হচ্ছে ওয়ান। তাহলে 5টা নেটওয়ার্কের বেসিক ধারণা সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা
এই নেটওয়ার্কগুলো কি এবং কিভাবে কাজ করে এর উদাহরণ কিছু জিনিসপত্র আমরা একটা চার্টের বা টেবিলের মাধ্যমে দেখব। প্রথমে হচ্ছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এর কভারেজ হচ্ছে 1 থেকে 10 মিটার, কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি হয়ে থাকে এই নেটওয়ার্কের কভারেজ। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ব্লুটুথ, হটস্পট এবং ইউএসবির মাধ্যমে যে ডাটাগুলো ট্রান্সফার করা হয় এটা হচ্ছে একটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তো এর কি ফিচার কি? কানেক্ট পার্সোনাল ডিভাইসেস। আমাদের যে পার্সোনাল ডিভাইস আছে, ধরেন আপনার একটা মোবাইল ফোন আছে, মোবাইল ফোন থেকে আর আপনার বন্ধুর একটা মোবাইল ফোনে কোনো ডাটা ট্রান্সফার করবেন, তখন সেটা কি নেটওয়ার্কের আওতায় যাবে? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান। 2 নম্বর আসছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক কভারেজ এরিয়া কি? উইদিন এ বিল্ডিং অর এ ক্যাম্পাস। ওকে, তো এটা আসে পুরো ক্যাম্পাস না, ছোট্ট ক্যাম্পাসের একটা ছোট্ট এরিয়ার মধ্যে বা একটা বিল্ডিং এর মধ্যে বা 2-3টা বিল্ডিং এর মধ্যে যে নেটওয়ার্কটা তৈরি করা যায় সেটা হচ্ছে ল্যান বা লোকাল এরিয়া নেটওয়ার্ক। তো এর উদাহরণ দেওয়া হয়েছে যে কম্পিউটার ল্যাব এবং অফিস ওয়াইফাই। কম্পিউটার ল্যাবে এবং একটা ওয়াইফাই এর মাধ্যমে পুরো একটা অফিসকে একটা নেটওয়ার্ক আওতায় নিয়ে আসা। তো কি ফিচার কি? এর হচ্ছে স্পিড বেশি, কস্ট কম এবং এটা একটা প্রাইভেট নেটওয়ার্ক। শুধুমাত্র আপনার নির্দিষ্ট এরিয়ার জন্য আপনি এই নেটওয়ার্কটা তৈরি করতে পারেন। 4 নম্বর হচ্ছে ক্যান বা ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে মাল্টিপল বিল্ডিংস এর মধ্যে হয়ে থাকে। একটা ক্যাম্পাসের এক বা একাধিক বিল্ডিং, দূরবর্তী বিল্ডিং হতে পারে, তার মধ্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে বলা হয় হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। যেমন একটা ভার্সিটি নেটওয়ার্ক হতে পারে, একটা কর্পোরেট ক্যাম্পাস থাকতে পারে, তার নেটওয়ার্ক হতে পারে। ওকে, তো এটা কভার করা হয় মাল্টিপল ল্যানের মাধ্যমে, এই নেটওয়ার্কটা কভার করা হয়ে থাকে। পরবর্তীতে আসছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। একটা সিটি বা মেট্রোপলিটন এরিয়াকে যদি একটা নেটওয়ার্কের আওতায় আনতে চাই তখন তাকে ম্যান বা মেট্রোপলিটন নেটওয়ার্ক বলা হয়। যেমন কেবল টিভি, সিটি ওয়াইফাই ইত্যাদি। এটা হচ্ছে ল্যান বা ক্যানের মাধ্যমে আমরা এই নেটওয়ার্কটা এস্টাবলিশ করতে পারি। এবং সর্বশেষ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো ওয়ার্ল্ড ওয়াইড কোনো নেটওয়ার্ক তৈরি করার জন্য যে নেটওয়ার্ক ব্যবহার করা হয় তাকে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলা হয়। যেমন ইন্টারনেট বা ইন্টারন্যাশনাল ব্যাংকিং যে নেটওয়ার্ক আছে সেটা। তো কভারেজ অনেক বেশি এটাতে এবং ইউজেস হচ্ছে স্যাটেলাইট বা অন্যান্য মাধ্যমের এই নেটওয়ার্কটা তৈরি করা হয়ে থাকে। তো মোটামুটি আমাদের যে ভৌগোলিক অবস্থানের ক্ষেত্রে যে নেটওয়ার্কগুলো আছে সেই নেটওয়ার্কটা আমরা দেখলাম। পরবর্তীতে আমরা দেখব আমাদের যে নিয়ন্ত্রণ কাঠামো এবং ডিস্ট্রিবিউটগুলো নেটওয়ার্ক কিভাবে হয়ে থাকে তার উপরে ভিত্তি করে 3টা নেটওয়ার্ক আমরা পাইছি। একটা হচ্ছে সেন্ট্রালাইজ নেটওয়ার্ক, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক, আর একটা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। এখন আমরা দেখব ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক অ্যান্ড হাইব্রিড নেটওয়ার্ক। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক জিনিসটা কি? তো এখানে একটা সার্ভার থাকে এবং সার্ভারের সাথে কানেক্টেড কিছু ডিভাইসেস থাকে। তো যে সার্ভারটা থাকে সেটা হচ্ছে মেন নিয়ন্ত্রণকারী কম্পিউটার এবং যে ডিভাইসগুলো থাকে সেটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার। এই সার্ভারের সাথে এই ক্লায়েন্টগুলো যে নেটওয়ার্কের মাধ্যমে থাকে তাকেই হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বলা হয়। এখানে যে কম্পিউটারগুলো আছে এই সার্ভারের উপরে ডিপেন্ডেন্ট, তারা কোনো রিকোয়েস্ট করে সার্ভারকে এবং সার্ভার সেই রিকোয়েস্টকে প্রসেস করে এই ডাটাগুলো পাঠায় এবং একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে। এটাকেই বলা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। দেন আমরা দেখব হচ্ছে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক হচ্ছে যে এখানে কোনো নির্দিষ্ট সার্ভার থাকে না, একটা কম্পিউটার ক্লায়েন্ট হিসাবেও কাজ করতে পারে, সার্ভার হিসাবেও কাজ করতে পারে। এই জন্য এই নেটওয়ার্ককে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক বলা হয়। যেমন বিটটরেন্ট, একটু আগে আমরা বলছি বিটটরেন্ট বা টরেন্ট যে ফাইলগুলো আছে, আপনি অনেক সময় নিজের সার্ভার হিসাবে কাজ করেন, অর্থাৎ আপনার মুভি শেয়ার করার জন্য আপনার মুভিকে সার্ভার হিসাবে ব্যবহার করা হয়, অন্যজন আপনার কম্পিউটার থেকে এই মুভিগুলো ডাউনলোড করতে পারে। আবার আপনার যদি মুভি, গান বা ফাইল লাগে তখন অন্যের কম্পিউটার থেকে আপনি এগুলো ফাইলগুলো নিতে পারেন। তখন আপনি ক্লায়েন্ট এবং
সেই কম্পিউটার হচ্ছে সার্ভার হিসাবে কাজ করে। এই নেটওয়ার্কটা হচ্ছে পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক। আর আধুনিক নেটওয়ার্ক ব্যবস্থায় যে দুইটা নেটওয়ার্ককে কম্বাইন্ড করে যে নেটওয়ার্কটা তৈরি করা হয় তাকে হাইব্রিড নেটওয়ার্ক বলা হয়ে থাকে। যেমন আমরা জুমে কথা বলি, স্কাইপতে কথা বলি, এগুলো অনেকটা হাইব্রিড নেটওয়ার্কের আন্ডারে কাজ করে। তাহলে আমাদের আজকের প্রথম অংশের যে টপিক, সেখানে আমরা কিছু এমসিকিউ দেখব। তো প্রথম এমসিকিউটা আমরা দেখি, পারপাস অফ নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং জিনিসটা কি? তো নেটওয়ার্কিং এর জিনিসটা প্রধান কাজ হচ্ছে কমিউনিকেশন অ্যান্ড শেয়ারিং, অর্থাৎ যোগাযোগ এবং শেয়ারিং, তার তথ্যের আদান প্রদান, এটা হচ্ছে নেটওয়ার্কিং এর প্রথম কাজ। 2 নম্বর প্রশ্নটা দেখব, এক্সাম্পল অফ ল্যান। তো ল্যানের একটা এক্সাম্পল আমরা দেখি, এখানে বিভিন্ন ধরনের এক্সাম্পল আছে। কম্পিউটার ল্যাব যে নেটওয়ার্ক ব্যবহার করে সেটা হচ্ছে ল্যানের একটা আদর্শ এক্সাম্পল। লার্জেস্ট এরিয়া কাভারেজ, তো এগুলোর মধ্যে সবচেয়ে বেশি এরিয়া কাভারেজ করে ল্যান, ম্যান, ওয়ান এবং প্যান। তো আমরা দেখলাম যে ল্যান হচ্ছে একটা লোকাল এরিয়ার মধ্যে নিয়ে কাজ করে, প্যান হচ্ছে পার্সোনাল এরিয়ার নেটওয়ার্ক, ম্যান হচ্ছে মেট্রোপলিটন, আর ওয়ান হচ্ছে পুরা বিশ্বব্যাপী নেটওয়ার্ক একটা ক্রিয়েট করে। তাহলে অবশ্যই এটা লার্জেস্ট কাভারেজ করে হচ্ছে ওয়ান। 4 নম্বর দেখব, নট অ্যান অ্যাডভান্টেজ অফ নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এর অ্যাডভান্টেজ নয় কোনটা? শেয়ারিং রিসোর্স, কমিউনিকেশন, ডাটা শেয়ারিং, এই তিনটা হচ্ছে নেটওয়ার্কিং এর অ্যাডভান্টেজ। আর হায়ার ইলেকট্রিসিটি বিল, এটার সাথে নেটওয়ার্কিং এর আসলে কোনো অ্যাডভান্টেজ নাই, এই জন্য আমাদের উত্তর হবে হায়ার ইলেকট্রিসিটি বিল। বেস্ট ডেইলি এক্সাম্পল অফ নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এর একটা ডেইলি এক্সাম্পল আমরা চলতে ফিরতে যেটা ব্যবহার করে থাকি, ওয়াইফাই। তো ওয়াইফাইটা হচ্ছে একটা ডেইলি নেটওয়ার্কিং এক্সাম্পল। এই ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের তথ্য, ডাটা ইত্যাদি শেয়ার করে থাকি। এখন আমরা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে জানব। একটা নেটওয়ার্ককে স্থাপনের জন্য বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে। নেটওয়ার্কস রিলে অন ডিভাইসেস টু কানেক্ট, কন্ট্রোল অ্যান্ড সিকিউর দ্য কমিউনিকেশন। একটা ওএসআই মডেলের বিভিন্ন লেয়ারে বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে। কিছু উদাহরণ আমরা দেখি, যেমন হাব, সুইচ, রাউটার, ব্রিজ, গেটওয়ে, রিপিটার, অ্যাক্সেস পয়েন্ট, মডেম অ্যান্ড ফায়ারওয়াল। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ডিভাইস। এর এক একটা ডিভাইসের এক একটা কাজ রয়েছে। প্রথমে আমরা দেখি হাব। তাহলে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। হাব হচ্ছে একটা নেটওয়ার্ক ডিভাইস যেটা কম্পিউটারের বিভিন্ন অংশকে বা বিভিন্ন কম্পিউটারকে একত্রে ল্যানে যুক্ত করে। তার কাজ হচ্ছে ব্রডকাস্ট করা ডাটাগুলোকে, অর্থাৎ যেই ডাটাগুলো সে পাবে, ইনপুট ডাটা পাবে, সেই ডাটাগুলোকে তার আন্ডারে থাকা কম্পিউটারগুলোকে সে ডিস্ট্রিবিউট করে দিবে। এখানে চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা একটা ডাটা হচ্ছে আসছে, একটু ভালো করে খেয়াল করেন, ডাটাগুলো আসছে। এই যে একটা কম্পিউটারে প্রথমে হচ্ছে ইনপুট গেল, ইনপুট যাওয়ার পরে তার নোডের যে আউটপুট নোডগুলো আছে, আউটপুট নোড থেকে ডাটাগুলোকে বিভিন্ন কম্পিউটারে চলে যাচ্ছে সরাসরি। এই জন্য এটাকে বলা হচ্ছে ব্রডকাস্ট ডাটা টু অল ডিভাইস। তো এটা আসলে কোথায় ব্যবহার করা হতো? আগেকার দিনে যেই আমরা ল্যান ছিল, লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতাম আমরা হাবের মাধ্যমে, বাট সুইচ আসার পরে হাবের ব্যবহারটা আসলে অনেক কমে গিয়েছে। এখন দেখি আমরা সুইচটা কি। সুইচ, তো সুইচ আর হাব মোটামুটি কাছাকাছি কাজ করে। ডিফারেন্স হচ্ছে সুইচ কি করে, ফরওয়ার্ড ডাটা ইউজিং ম্যাক অ্যাড্রেস। তো ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে সুইচ হচ্ছে ডাটাগুলোকে ফরওয়ার্ড করে। তো এখানে দেখছি যে হাবের ক্ষেত্রে একটা আসতো, আসার পরে সবগুলোতে চলে যেত, কিন্তু এই সুইচ তার ম্যাক অ্যাড্রেস ব্যবহার করে যার জন্য যতটুকু ডাটা প্রয়োজন সে ততটুকু ডাটা প্রোভাইড করতেছে। যেমন আমরা একটা উদাহরণস্বরূপ বলতে পারি, সিসকো বা টিপি লিঙ্কের সুইচ আমরা অফিসগুলোতে ব্যবহার করে থাকি। সুইচটা দেখতে এরকম,
এবং হাবের কানেকশন ছিল কম, সুইচের কানেকশন ছিল অনেক বেশি। এটা দেখে আমাদের এটা খুবই পরিচিত আমাদের একটা কমন ডিভাইস, যেমন এটা হচ্ছে রাউটার। ও রাউটার কাজ কি? রাউটার হচ্ছে ওয়্যারলেস নেটওয়ার্ক প্রোভাইড করে থাকে। এছাড়া রাউটার ওয়্যার্ড নেটওয়ার্কও প্রোভাইড করে থাকে। তো রাউটারের বৈশিষ্ট্য কানেক্ট ডিফারেন্ট নেটওয়ার্ক ভায়া আইপি। আইপি অ্যাড্রেসের মাধ্যমে রাউটার বিভিন্ন ধরনের নেটওয়ার্ক প্রোভাইড করে থাকে। যেমন আমাদের বাসা বাড়িতে উদাহরণস্বরূপ বলতে পারি, বাসা বাড়িতে ওয়াইফাই রাউটার হচ্ছে আমরা ব্যবহার করি, যেটা আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারটা আমাদেরকে দেয়। এখন আমরা হাব, সুইচ এবং রাউটারের একটি তুলনামূলক চিত্র একটু দেখি, দেখলে জিনিসটা একটু বুঝতে পারবো। তো হাব হচ্ছে ওএসআই লেয়ারের ফিজিক্যাল লেয়ার যেটা আছে সেটাতে আসলে কাজ করে হাব। আর সুইচ হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ারে কাজ করে, আর রাউটার হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে কাজ করে। হাবের কাজ ডাটাগুলো সব ডিভাইসে ব্রডকাস্ট করে দেয়, আর সুইচ হচ্ছে ডাটা শুধুমাত্র নির্দিষ্ট ডিভাইসে পাঠায় তার ম্যাক অ্যাড্রেস অনুযায়ী, আর রাউটার হচ্ছে ডাটা এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে পাঠায় তার আইপি অ্যাড্রেস অনুযায়ী। বুদ্ধিমত্তা, হাবের কোনো বুদ্ধিমত্তা নাই। এর বুদ্ধিমত্তা আসলে মাঝারি বুদ্ধিমত্তা ধরা হয়ে থাকে। ম্যাক টেবিল ব্যবহার করে সে বুঝতে পারে যে কোথায় কতটুকু কিভাবে ডাটা পাঠাবে। আর রাউটার হচ্ছে তুলনামূলকভাবে এদের চেয়ে তার বুদ্ধিমত্তা বেশি। গতি, হাবের স্পিড হচ্ছে কম, রাউটার এবং সুইচের স্পিড তুলনামূলকভাবে বেশি। নিরাপত্তার ক্ষেত্রেও হচ্ছে রাউটারের নিরাপত্তাটা বেশি, হাবের নিরাপত্তা কম এবং সুইচের নিরাপত্তা হচ্ছে মাঝারি নিরাপত্তা। ব্যবহারটা আমরা ভালোভাবে দেখব। ছোট ল্যান যেটা ছিল সেটাতে ব্যবহার করা হয়, আধুনিক ল্যানে সুইচ ব্যবহার করা হয়, আর ভিন্ন ধরনের ইন্টারনেট সংযোগ অর্থাৎ ওয়্যার্ড এবং ওয়্যারলেস সব ধরনের ইন্টারনেট সংযোগের জন্য রাউটার ব্যবহার করা হয়ে থাকে। সুইচ এবং হাব ওয়্যারলেস সংযোগ দেওয়া যায় না। উদাহরণ আমরা বললাম যে বাসার পুরাতন যে ল্যান আছে সেই ল্যানে হচ্ছে ব্যবহার করা হতো, আর বিভিন্ন অফিস নেটওয়ার্কে তার সুইচ ব্যবহার করা হয়, আর ওয়াইফাই রাউটার, আইএসপি রাউটার ব্যবহার করা হয় রাউটার হিসেবে। তাহলে আমরা হাব, সুইচ এবং রাউটার সম্পর্কে দেখলাম। পরবর্তীতে আমরা অন্যান্য ডিভাইসগুলো সম্পর্কে দেখব। এখন আমরা আমাদের পরবর্তী ডিভাইস দেখব। আমাদের পরবর্তী ডিভাইসটি হচ্ছে ব্রিজ। তো ব্রিজ হচ্ছে ভিন্ন ভিন্ন ল্যান সেগমেন্টে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ একাধিক ল্যানের মধ্যে যদি সংযোগ স্থাপন করতে চাই তখন এই ব্রিজটা ব্যবহার করা হয়। তো এখানে লেফট সাইডে হচ্ছে একটা ইনপুট সাইড থাকে, বাম সাইডে হচ্ছে আউটপুট সাইড থাকে। ধরেন আপনাদের একটি ল্যাব আছে, এই ল্যাবগুলোর মধ্যে যদি আমি কানেকশন দিতে চাই তাহলে আমাদের এই ব্রিজ ব্যবহার করা লাগবে। এই ব্রিজ ব্যবহারের ফলে দুইটা ল্যাবের মধ্যে যতগুলো পিসি আছে পরস্পরের সাথে ইন্টারকানেক্টেড থাকতে পারবে। আমাদের পরবর্তী ডিভাইসটি হচ্ছে গেটওয়ে। গেটওয়ে ইজ লাইক এ ট্রান্সলেটর অর ডোর দ্যাট কানেক্টস টু ডিফারেন্ট নেটওয়ার্ক। অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রোটোকল যুক্ত নেটওয়ার্ক যদি আমরা একত্রে কানেক্ট করতে চাই তখন গেটওয়েটা সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। যেমন ইমেল সার্ভারের ক্ষেত্রে ইমেল গেটওয়ে এবং ভিওআইপি কলের ক্ষেত্রে ভিওআইপি গেটওয়ে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে রিপিটার। আমাদের কোনো দুর্বল সিগন্যালকে অ্যাম্প্লিফাই করার জন্য রিপিটার ব্যবহার করা হয়। ধরেন আপনার বাসা বাড়িতে ওয়াইফাই কোনো একটা জায়গায় সিগন্যাল উইক আছে, তাহলে সেখানে যদি আপনি রিপিটার ব্যবহার করেন এর ফলে আপনি আপনার সেই জায়গাটায় ওয়াইফাইয়ের স্পিডটা ভালো পাবেন। আর আমাদের সর্বশেষ ডিভাইস হচ্ছে মডেম। তো মডেমকে হচ্ছে মডুলেটর এবং ডিমডুলেটর দুটাকেই বলা হয়ে থাকে। তো মডেম সাধারণত কি করে, আমাদের অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল রূপান্তরিত করে একসময়, আবার একসময় ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করে। মডেমের এখান থেকে প্রশ্ন আসে যে কোনটি মডুলেটর এবং ডিমডুলেটর উভয় হিসাবে ব্যবহার করা হয়ে থাকে।
মডেম সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল মডেম, একটা হচ্ছে এক্সটার্নাল মডেম। এক্সটার্নাল মডেম হচ্ছে এইটা হচ্ছে এক্সটার্নাল মডেম, যে মডেমটা আমরা ইন্টারনেট ব্যবহার করার জন্য বাইরে থেকে ব্যবহার করে থাকি। আর ইন্টারনাল মডেম সাধারণত কম্পিউটার বা আপনার ডিভাইসের মধ্যে দিয়ে দেওয়া হয়। তাহলে আমাদের যে ডিভাইসগুলো আছে, ডিভাইসগুলো সামারি করলে আমরা দেখতে পারি নেটওয়ার্কিং ডিভাইস বিভিন্ন ধরনের কমিউনিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আর বিভিন্ন আইওএস যে লেয়ার আছে, ওএসআই লেয়ার আছে বা ফাংশন আছে, এই ফাংশনের ক্ষেত্রে আমাদের ডিভাইসগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন কাজে এই ডিভাইসগুলো ব্যবহার করে থাকি। এখান থেকে আমরা কিছু এমসিকিউ দেখার চেষ্টা করব। তো প্রথম বলছে হুইচ ডিভাইস এক্সটেন্ডস ওয়াইফাই রেঞ্জ। তো কোনটা হচ্ছে ওয়াইফাই রেঞ্জকে এক্সটেন্ড করে? তো আমরা একটু আগে বললাম যে আমাদের যে রিপিটার আছে, রিপিটারের কাজ কি? আমাদের কোথাও দুর্বল সিগন্যাল থাকলে সেই সিগন্যালটাকে বাড়ায়া দেয়, এক্সটেন্ড করে, তাহলে এটা হবে রিপিটার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে হোম ওয়াইফাই রাউটার ইজ এ কম্বিনেশন অফ। তো হোম ওয়াইফাই রাউটার হচ্ছে কিসের কম্বিনেশন? তো রাউটার প্লাস সুইচ প্লাস এপি প্লাস ফায়ারওয়াল। তাহলে হোম ওয়াইফাই রাউটারে এই জিনিসগুলো সবকিছু একসাথে থাকে। তো আশা করি আপনারা এখান থেকে যেই ডিভাইসগুলো আছে এবং এর বাইরেও আরো যদি কিছু ডিভাইস থাকে সেগুলো ভালোভাবে দেখবেন, এখান থেকে ছোট ছোট এমসিকিউ থাকতে পারে। আমাদের নেটওয়ার্কিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে টপোলজি। তো নেটওয়ার্ক টপোলজিটা আসলে কি? নেটওয়ার্ক টপোলজি হচ্ছে আমরা যে ডিভাইসগুলো দেখলাম, এই ডিভাইসগুলো পরস্পরের সাথে কিভাবে সংযুক্ত আছে, এটাই হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। এজন্য বলা হচ্ছে নেটওয়ার্ক টপোলজি ইকুয়াল টু অ্যারেঞ্জমেন্ট অফ নোডস অর ডিভাইসেস ইন এ নেটওয়ার্ক। একটা নেটওয়ার্কে কি ধরনের অ্যারেঞ্জমেন্টের ডিভাইসগুলো থাকে সেটাই হচ্ছে নেটওয়ার্ক টপোলজি। তো এখানে কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে বাস টপোলজি। তো বাস টপোলজি দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে সিঙ্গেল লাইন আছে, এই সিঙ্গেল লাইনের পাশগুলোতে আপনার ডিভাইসগুলো আছে। 2 নম্বরে দেখতে পাচ্ছি রিং টপোলজি, নামের সাথে আপনি দেখলে বুঝতে পারবেন যেটা হচ্ছে রিং এর মতো, অর্থাৎ এরকম রিং এর চারপাশে যেরকম ডিভাইসগুলো থাকে বা রিং এর চারপাশে যেমন জিনিসপত্র থাকে ডিভাইসগুলো সেভাবে কানেক্টেড থাকে। এটা হচ্ছে স্টার টপোলজি, এই মাঝখানে একটা সেন্টার আছে, এই সেন্টারকে কেন্দ্র করে এই ডিভাইসগুলো কানেক্টেড আছে। এরপর হচ্ছে ট্রি টপোলজি। তো ট্রি টপোলজি আমরা দেখতে পাচ্ছি এটার মেন রুট হিসাবে যদি চিন্তা করেন, এটা হচ্ছে শাখা, এটা হচ্ছে প্রশাখা, এই জন্য এর নাম হয়েছে ট্রি টপোলজি। এরপর হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজি হচ্ছে যে সবাই সবার সাথে কানেক্টেড আছে এখানে। আর সর্বশেষ হচ্ছে হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি হচ্ছে দুই বা ততোধিক টপোলজি মিলে যে টপোলজিটা গঠিত হয় তাকে হাইব্রিড টপোলজি বলে। তো এখন আমরা ইন্ডিভিজুয়ালি এই জিনিসগুলো একটু দেখার চেষ্টা করব। ফার্স্টে হচ্ছে বাস, যেটা বললাম। তো বাস হচ্ছে একটি সিঙ্গেল ব্যাকবোন থাকে, সিঙ্গেল ব্যাকবোন কেবল থাকে বাসের ক্ষেত্রে। আর প্রাথমিক আর্লি ইন্টারনেট অর্থাৎ তারের মাধ্যমে যেই আমরা নেটওয়ার্কগুলো দিতাম সেটা হচ্ছে বাস টপোলজি। একটু দেখি আমরা, সিঙ্গেল ব্যাকবোন কেবল আছে, অর্থাৎ একটাই মেন লাইন থাকে, মেন লাইনের উপরে বেস করে সেই টপোলজিটা আসলে গড়ে উঠছে, এর চারপাশে ডিভাইসগুলো কানেক্টেড থাকে। তাহলে স্টার টপোলজি কি হয়? স্টার টপোলজি একটা সেন্টার হাব বা সুইচ থাকে, ঠিক আছে, সেই সুইচের মাধ্যমে আমাদের এই সেন্টার থেকে চারিদিকে কানেকশনগুলো যেয়ে থাকে। রিং টপোলজি, এটা হচ্ছে ক্লোজড লুপের মতো, যেটা আমরা একটু আগে ছবিতে দেখলাম। টোকেন ডিং এফডিডিআই এই নেটওয়ার্কগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে সাধারণত। মেশ টপোলজি, যেটা বললাম যে ফুললি কানেক্টেড, সবাই সবার সাথে হচ্ছে কানেক্টেড মেশ টপোলজির ক্ষেত্রে। আর ট্রি টপোলজি, এটাকে হচ্ছে হায়ারার্কিক্যাল টপোলজিও বলা হয়, ওকে, অর্থাৎ মেন এন্টারপ্রাইজ বা বিভিন্ন অর্গানাইজেশনের ক্ষেত্রে মেন অফিস থেকে শুরু করে সাব অফিস, অর্থাৎ মেন থেকে শুরু করে তারপরে সাব, তার নিচে আবার সাব, তো এইভাবে আসলে নেটওয়ার্কগুলো যেয়ে থাকে। আর হাইব্রিড টপোলজি কম্বাইন্ড টু অর মোর টপোলজিস, দুই বা ততোধিক টপোলজি নিয়ে এই হাইব্রিড টপোলজিটা গঠিত হয়ে থাকে। তাহলে আমাদের বাস টপোলজি সম্পর্কে একটু আমরা সংক্ষেপে আলোচনা করি। তো বাস টপোলজি হচ্ছে অল ডিভাইস শেয়ার্ড এ সিঙ্গেল ব্যাকবোন কেবল। একটু আগে যেটা বললাম যে একটা সিঙ্গেল ব্যাকবোন কেবলের উপরে সবগুলো
ডিভাইস হচ্ছে কানেক্টেড। এর অ্যাডভান্টেজ হচ্ছে সিম্পল লো কস্ট, এটা হচ্ছে খুবই সিম্পল এবং লো কস্ট। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফেলিওর বা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে এবং বড় নেটওয়ার্কের ক্ষেত্রে এটা প্রবলেম তৈরি হয়। তো আর আর্লি ইন্টারনেট অর্থাৎ আমরা সাধারণত তারের মাধ্যমে যেই লাইনগুলো বা ল্যানগুলো ব্যবহার করতাম তখন হচ্ছে এই বাস টপোলজি বহুল প্রচলিত ছিল। নেক্সট আসি হচ্ছে আমরা স্টার টপোলজি। তো স্টার টপোলজি যেটা বলা হয়েছে যে অল ডিভাইস আর কানেক্টেড থ্রু সেন্ট্রাল হাব অর সুইচ, সেন্ট্রাল হাব অর সুইচের মাধ্যমে ডিভাইসগুলো কানেক্টেড হয়ে থাকে। তো এটা হচ্ছে আমাদের ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে, ল্যাব বা হচ্ছে আমাদের অফিস ব্যবস্থাপনার ক্ষেত্রে মোটামুটি স্টার টপোলজিটা হচ্ছে খুবই ইজি। ওকে, তো এর এক্সাম্পল হচ্ছে মডার্ন ল্যান ওয়াইফাই রাউটার। নেক্সট আমরা আসি হচ্ছে রিং টপোলজি। তো রিং টপোলজিটা হচ্ছে একটি ক্লোজড লুপের মতো যে প্রত্যেকটার সাথে হচ্ছে কানেক্টেড থাকে। তো এর সুবিধা হচ্ছে যে একটা সিঙ্গেল ডাইরেকশনে থাকে, এর কস্ট হচ্ছে তুলনামূলকভাবে কম। তবে সমস্যা হচ্ছে যে রিং এর যদি একটা নেটওয়ার্ক কোলাপস করে তাহলে সবগুলো নেটওয়ার্ক কিন্তু আপনার কোলাপস করবে। আর এর পরবর্তী হচ্ছে মেশ টপোলজি, যেটা বললাম মেশ টপোলজি হচ্ছে প্রত্যেকটার সাথে হচ্ছে কানেক্টেড থাকে। অ্যাডভান্টেজ হচ্ছে ফল্ট টলারেন্ট এবং রিলায়েবল এটা। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা খুবই কমপ্লেক্স এবং কস্টলি। তো এটা সাধারণত ইন্টারনেট ব্যাকবোন, ওয়্যারলেস অ্যান্ড অ্যাডহক নেটওয়ার্কের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তীতে আমরা দেখব ট্রি বা হায়ারার্কিক্যাল যে টপোলজি আছে। তো এটা হচ্ছে সুবিধা হচ্ছে যে এটা হচ্ছে স্কেলেবল অ্যান্ড ইজি টু এক্সপেন্ড, আপনি চাইলেই নিচের দিকে নেটওয়ার্ক বাড়াইতে পারেন। ওকে, তো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে যদি ব্যাকবোনটা ফেল করে, আমাদের ট্রির যে মেন ইয়েটা ছিল, তাহলে ফেল করলে পুরো নেটওয়ার্কটা হচ্ছে কোলাপস করবে। এটা সাধারণত কর্পোরেট নেটওয়ার্ক এবং ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। সর্বশেষ আমাদের যে টপোলজিটা আছে সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। তো হাইব্রিড টপোলজিটা হচ্ছে এক বা একাধিক টপোলজি হচ্ছে কম্বাইন্ড। অধিকাংশ বড় বড় নেটওয়ার্কের ক্ষেত্রে এখন হাইব্রিড টপোলজিটা ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত লার্জ অর্গানাইজেশন যারা আছে তারা হচ্ছে হাইব্রিড টপোলজিটা ব্যবহার করে থাকে। তো টপোলজি একটা আমরা যেটা দেখলাম একটা সংক্ষেপে আমরা একটু দেখি। বাস টপোলজি হচ্ছে স্মল লো কস্ট, স্টার টপোলজি হচ্ছে মোস্ট কমন যেটা আমরা ব্যবহার করে থাকি লাইনের ক্ষেত্রে, রিং টপোলজি হচ্ছে লিগ্যাসি ইউজ অনলি, মেশ টপোলজি হচ্ছে সার্কিট নেটওয়ার্ক ব্যাকবোনের ক্ষেত্রে ব্যবহার করা, হাইব্রিড টপোলজি হচ্ছে লার্জ এন্টারপ্রাইজের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো এই ছিল আমাদের কম্পিউটার টপোলজি। কম্পিউটার টপোলজি থেকে আসলে কোন টপোলজি আর বৈশিষ্ট্য কি, সুবিধা কি, অসুবিধা কি, এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন। যেহেতু থিওরিটিক্যাল বেশি আমাদের অবজেক্টিভ পোর্শনটা আসবে, আমরা থিওরিটিক্যাল সম্পর্কে বেসিক নলেজ নিয়ে এটা থেকে কি কি ধরনের অবজেক্টিভ আসতে পারে সেগুলো আমরা পড়ার চেষ্টা করব। ওকে, তো আমরা কিছু এমসিকিউ দেখি। তো প্রথম এমসিকিউ হচ্ছে হুইচ টপোলজি ইউজেস সিঙ্গেল ব্যাকবোন। তো আমরা একটু আগে দেখলাম যে কোনটা সিঙ্গেল ব্যাকবোন ইউজ করতেছিল, বাস টপোলজি। একটা সেন্ট্রাল একটা ব্যাকবোন থাকে, সেই ব্যাকবোনের চারিদিক থেকে নেটওয়ার্ক গুলো যায়। 2 নম্বর হচ্ছে মোস্ট ওয়াইডলি ইউজ টপোলজি ইন ল্যান। ল্যানের ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হয়, আমরা দেখলাম যে স্টার টপোলজিটা হচ্ছে ল্যানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হুইচ টপোলজি ইজ মোস্ট ফল্ট টলারেন্ট বাট কস্টলি। তো ফল্ট টলারেন্ট টপোলজি কিন্তু কস্ট বেশি কোনটা, সেটা হচ্ছে মেশ টপোলজি। তো এই ছিল আমাদের টপোলজি সেকশন। আমরা নেক্সট টপিকে দেখব। এখন আমরা IPv4 এবং IPv6 এর বেসিক একটি ধারণা নেওয়ার চেষ্টা করব। আইপি জিনিসটা কি? আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, আর V4 কে বলা হয় ভার্সন 4, আর IPv6 হচ্ছে ইন্টারনেট প্রোটোকলের ভার্সন 6। তো ইন্টারনেট প্রোটোকল জিনিসটা কি? ইন্টারনেট প্রোটোকল হচ্ছে যে ইন্টারনেটের প্রতিটার একটা ঠিকানা আছে যেটাকে বলা হয় আইপি অ্যাড্রেস বা ঠিকানা। ঠিক আছে, যে প্রোটোকলের মাধ্যমে এই ঠিকানাটা নির্ধারিত হয় সেটাই হচ্ছে ইন্টারনেট প্রোটোকল।
তো এখন IPv4 হচ্ছে তুলনামূলকভাবে একটু আগের, এবং যদিও এখন ব্যবহার করা হয় বাট এটি হচ্ছে একটু আগের। আর IPv6টা হচ্ছে নতুন। তো এর কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং ইয়েগুলো আমরা দেখি। তো IPv4 হচ্ছে 32 বিট। তো 32 বিট যদি হয় তাহলে 1 2 3 4, তো 4টা সেগমেন্টে হচ্ছে ভাগ করা হয়েছে। প্রতিটা সেগমেন্টে হচ্ছে 8 বিট করে, 8 বিট করে থাকে সাধারণত। 192 168 0 1 এরকম 4টা সেগমেন্টে IPv4 ব্যবহার করা হয়ে থাকে। তো অ্যারাউন্ড হচ্ছে 4.3 বিলিয়ন হচ্ছে এর অ্যাড্রেস আছে, ওকে। এবং ডটেড ডেসিমাল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে, যেটা বললাম যে IPv4 এর এক্সাম্পল। এটা হচ্ছে একটা এক্সাম্পল IPv4, ওকে। তো এটা যদি একটা কোনো কিছু ইয়ের সাথে তুলনা করতে চাই, আগেকার দিনের যে ফোন নাম্বার যেটা ছিল 7 ডিজিটের ফোন নাম্বার, যেটা হচ্ছে অলরেডি রানিং আউট হয়ে যাচ্ছে। তো IPv4টা আসলে এরকম আস্তে আস্তে আমাদের ডিভাইস সংখ্যা এত বেড়ে যাচ্ছে যে নতুন আইপি অ্যাড্রেস তৈরি করার জন্য বা নতুন আইপি দেওয়ার জন্য আমাদেরকে আসলে এই যে 4 ডিজিট অর্থাৎ এই সংখ্যার মধ্যে আমাদের এটা আটতেছে না। এই জন্য এই সমস্যা সলভ করার জন্য আসছে কি IPv6। তো IPv6 হচ্ছে 128 বিটের। অনেক সময় পরীক্ষায় আসে যে IPv4 কত বিটের এবং IPv6 কত বিটের। এটা হচ্ছে 128 বিটের। এটা হচ্ছে প্রায় আনলিমিটেড অ্যাড্রেসেস আছে, এবং এটাতে হচ্ছে হেক্সাডেসিমাল ব্যবহার করা হয়ে থাকে। এখানেও হেক্সাডেসিমাল আসে, এটা হচ্ছে হেক্সাডেসিমাল ওয়াইডলি ব্যবহার করা হয়ে থাকে। আর IPv6 এর অ্যানালজি যদি বলি, যে এটা আসলে নিউ জেনারেশনের আমরা যে ফোন নাম্বারটা ব্যবহার করি অনেকটা এরকম চিন্তা করতে পারি। তো তো IPv4 এবং IPv6 এর কিছু রিয়েল লাইফ এক্সাম্পল আমরা দেখি। তো IPv4 হচ্ছে সাধারণত আমরা আমাদের বাসা বাড়িতে যে ওয়াইফাই ইউজ করি, ওয়াইফাই আপনি যদি নেটওয়ার্ক শেয়ারিং অপশনটা চালু করেন দেখবেন যে এই ধরনের অ্যাড্রেস বা ঠিকানা থাকে। এখনো আমরা IPv4 ব্যবহার করতেছি। আর নতুন 4G বা 5G যদি আপনি মোবাইল নেটওয়ার্ক শেয়ারিংটা দেখে থাকেন, নেটওয়ার্ক অপশনটা দেখে থাকেন, তাহলে দেখবেন এর যে আইপিটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে IPv6। আর IPv6 সাধারণত আইওটি যে ডিভাইসগুলো আছে, আইওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস, ওকে, সেগুলোতে IPv6 ব্যবহার করা হয়ে থাকে। তো তাহলে আমাদের এখান থেকে অবজেক্টিভের জন্য IPv4 এবং IPv6 এর কি কি বৈশিষ্ট্য থাকে, কত বিটের হয়ে থাকে, ওকে, এবং এর বেসিক যে ধারণাটা আছে সেটা একটু আমরা ভালোভাবে দেখতে হবে। তো IPv4 অলরেডি আমরা দেখছি। এখন আমরা IPv4 এবং IPv6 এর উপরে দু একটা MCQ সলভ করার চেষ্টা করব। তাহলে প্রথম বলছে IPv4 অ্যাড্রেস লেন্থ। IPv4 আমরা দেখছি হচ্ছে 64 বিটের, সরি IPv4 হচ্ছে 32 বিটের আর IPv6 হচ্ছে 128 বিটের। আচ্ছা, নেক্সট হচ্ছে হুইচ ইউজেস হেক্সাডেসিমাল। তো IPv6 হচ্ছে হেক্সাডেসিমাল ব্যবহার করে থাকে, আমরা দেখছি। হোয়াই IPv6 ওয়াজ ইন্ট্রোডিউস, কেন IPv6টা ইন্ট্রোডিউস করা হয়? IPv4 এর জন্য যে সমস্যাটা ছিল যে অনেক বেশি ডিভাইস যদি আসে তখন নাম্বার মানে যে নাম্বারগুলো আমাদের বসাইতে লাগবে সেই নাম্বারগুলো অনেক সময় ক্রাইসিস তৈরি হতে পারে, সেজন্য IPv6টা নিয়ে আসা হয়। সেজন্য বলছে সলভ IPv4 এক্সজস্টন। এখন আমরা আমাদের আজকের চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ TCP IP দেখব। তাহলে TCP জিনিসটা কি? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর IP হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, ওকে। তাহলে এটি হচ্ছে একটা সিস্টেম যে একটা মেসেজ বা ডাটাকে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সমিট করা হয়ে থাকে। তো আমাদের কোর কমিউনিকেশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে সাধারণত। তো এর হচ্ছে মডেল 4টা লেয়ার থাকে, TCP IP লেয়ার থাকে 4টা, আর OSR মডেলের লেয়ার থাকে 7টা। তো এই লেয়ারগুলো হচ্ছে আমরা
এখন দেখব। তো চারটা লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার এবং লিঙ্ক লেয়ার। তাহলে অ্যাপ্লিকেশন লেয়ারে কি কি থাকে আমরা দেখি। আমাদের এই নামগুলো খুব ভালো করে মনে রাখা লাগবে। আসতে পারে যে ডিএনএস কোন লেয়ারে থাকে, টিসিপি/আইপির ক্ষেত্রে ডিএনএস কোন লেয়ারে থাকে, বা এইচটিটিপি কোন লেয়ারে থাকে। এখান থেকে কোনো না কোনো কোশ্চেন আসবে। তো এই জন্য আপনাদের এই কোন লেয়ারে কোন ধরনের প্রোটোকল ইউজ করা হয় সেটা আপনাদের খুব ভালোভাবে দেখা লাগবে। তাহলে প্রথমে দেখি অ্যাপ্লিকেশন লেয়ার। তো অ্যাপ্লিকেশন লেয়ার সাধারণত সার্ভিস ফর ইউজার্সের জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে যে প্রোটোকলগুলো ব্যবহার করা, এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, তারপরে এসএমটিপি শর্ট মেসেজ ট্রান্সফার প্রোটোকল। তো এইগুলো হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটোকল ব্যবহার করে থাকে ইউজারের জন্য। ইউজার হচ্ছে কোনো ডাটা পাঠানোর জন্য এই প্রোটোকলটা, এই অ্যাপ্লিকেশন লেয়ারে ইউজার সাধারণত ব্যবহার করে থাকে। এরপর হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, রিলায়েবল ফর ডেলিভারি। এটা হচ্ছে সাধারণত ডাটাগুলোকে ডেলিভারির ক্ষেত্রে ইনিশিয়াল যে আছে সেটা ব্যবহার করা হয়। তো ইরর চেকিং এর ক্ষেত্রেও এই লেয়ারটা ব্যবহার করা হয়ে থাকে। যেমন টিসিপি, ইউডিপি এই দুইটা প্রোটোকল ব্যবহার করে ট্রান্সপোর্ট করা হয় ডাটাগুলোকে। এরপরে হচ্ছে ইন্টারনেট লেয়ার। তো ইন্টারনেট লেয়ার হচ্ছে সাধারণত লজিক্যাল অ্যাড্রেসিং এবং রাউটিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা জানি যে এটা একটু আগে দেখলাম, আইপি ইন্টারনেট প্রোটোকল, আইসিএমপি এবং এআরপি এই তিনটা হচ্ছে প্রোটোকল ব্যবহার করে ইন্টারনেট লেয়ারে কাজ করে। সর্বশেষ হচ্ছে আমাদের লিঙ্ক লেয়ার বা ডাটা লিঙ্ক লেয়ার যেটা বলা হয়, এটা হচ্ছে ফিজিক্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, ম্যাক অ্যাড্রেসিং ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। তো সাধারণত ইন্টারনেট অর্থাৎ তারের মাধ্যমে যে কমিউনিকেশনটা হয়, ডাটা ট্রান্সফারটা হয় ওয়াইফাই এবং পিপিপি এই তিনটা প্রোটোকলের ক্ষেত্রে বা এই তিনটা ক্ষেত্রে লিঙ্ক লেয়ারটা ব্যবহার করা হয়ে থাকে। আমরা যদি এখানে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাইতে পারি তাহলে আপনারা চারটা লেয়ারের কাজ একসাথে বুঝতে পারবেন। তাহলে আমরা রিয়েল লাইফ এক্সাম্পলে চলে যাই। তো প্রথমে দেখি যে সেন্ডিং অ্যান ইমেল। একটা হচ্ছে ইমেল আপনি সেন্ড করবেন। কোথায় সেন্ড করবেন? জিমেল বা ইয়াহু বা হচ্ছে হটমেল, যে কোনো মেলে আপনি ইমেল একটা সেন্ড করবেন। তো এই ইমেল সেন্ডের ক্ষেত্রে কিভাবে এই বিভিন্ন লেয়ার গুলো কাজ করবে, কিভাবে লেয়ার বাই লেয়ার ওয়াইজ ডাটাগুলো ট্রান্সমিট হবে আমরা একটু দেখব। তো ফার্স্টে আসে আমরা অ্যাপ্লিকেশন লেয়ার। তো অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে ইউজার টাইপস ইমেল। তো ইউজার যখন ইমেল টাইপস করবে তখন হচ্ছে এসএমটিপি এই প্রোটোকল, শর্ট মেসেজ ট্রান্সফার প্রোটোকল, এই প্রোটোকল ব্যবহার করে ইউজার হচ্ছে তার মেসেজটা টাইপ করবে। তাহলে এই কাজটা সম্পূর্ণ হয় অ্যাপ্লিকেশন লেয়ারে। পরবর্তী ধাপে আমরা যদি আসি তাহলে ট্রান্সপোর্ট লেয়ার। ইমেল ব্রোকেন ইনটু প্যাকেট, ইমেলকে সাধারণত প্যাকেট আকার বিভিন্ন পার্ট ছোট ছোট প্যাকেট আকারে ভাগ করা হবে অ্যান্ড সেন্ড ভায়া টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। তাহলে এই যে ট্রান্সপোর্ট প্রোটোকলে কি করবে, ইমেল হচ্ছে প্যাকেট আকারে ভাগ করে, ছোট ছোট আকারে ভাগ করে দেন এটাকে হচ্ছে পাঠানো হবে, তখন হচ্ছে টিসিপি এই প্রোটোকলটা ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে ইন্টারনেট লেয়ার। তো ইন্টারনেট লেয়ারটা কি করবে, আইপি অ্যাড্রেস সোর্স অ্যান্ড ডেস্টিনেশন অ্যাড্রেস। তাহলে আইপি অ্যাড্রেস প্রথমে সোর্স অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেস থেকে যেহেতু আপনি পাঠাবেন তাহলে সোর্স অ্যাড্রেস থাকবে এবং যার কাছে পাঠাবেন সেটা হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা খুঁজবে। তাহলে এইটা কাজ করবে হচ্ছে ইন্টারনেট লেয়ারের ক্ষেত্রে। এবং সর্বশেষ আমাদের যেটা আছে সর্বোচ্চ হচ্ছে লিঙ্ক লেয়ার। তো লিঙ্ক লেয়ারে কি করবে, ডাটা ট্রাভার্সাল ফিজিক্যালি ভায়া ইথারনেট অর ওয়াইফাই। তাহলে এই লিঙ্ক লেয়ারে কি করবে, ডাটাগুলো আপনার তারের মাধ্যমে অর্থাৎ আমরা যে ইন্টারনেট ইউজ করি তারের মাধ্যমে বা আমাদের ওয়াইফাই এর মাধ্যমে ডাটাটা হচ্ছে আপনার কম্পিউটার বা ডিভাইসের সাথে লিঙ্ক করবে। তো এই চারটা ধাপের মাধ্যমে একটা ডাটা অর্থাৎ একটা মেল হচ্ছে কি করতেছে, আপনার কাছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছাচ্ছে। তো আশা করি আপনারা টিসিপি যেটা আছে, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আছে, এটার বেসিক ধারণাটুকু বুঝতে পারছেন। তো এই জিনিসটা আমরা যদি সাম আপ করি তাহলে টিসিপি/আইপি জিনিসটা কি, ফাউন্ডেশন অফ ইন্টারনেট কমিউনিকেশন। তো টিসিপি/আইপি হচ্ছে ইন্টারনেট কমিউনিকেশনের আসলে একটা ফাউন্ডেশন।
মেইন জিনিস ইন্টারনেট কমিউনিকেশনের যে ধাপগুলো আছে টিসিপি আইপির মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। তাহলে এর হচ্ছে চারটা লেয়ার আছে, আমরা অলরেডি দেখছি, অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, ইন্টারনেট লেয়ার এবং লিঙ্ক লেয়ার। তো এর কিছু প্রোটোকল আছে, প্রোটোকলগুলো আমরা একসাথে সবগুলো দেখব। তো বেসিক কিছু প্রোটোকল আছে, আমরা এইচটিটিপি, এফটিপি, টিসিপি, ইউডিপি, আইপি, ইথারনেট এবং ওয়াইফাই, এগুলো সবগুলো হচ্ছে পূর্ণ নাম আপনারা মুখস্থ করে ফেলবেন। যে কয়টা আছে পূর্ণ নাম আমি একটা লিস্ট আপনাদের দিয়ে দিব, তার মধ্যে থাকবে, এর বাইরে যদি কোনো কিছু থাকে আপনারা নেট থেকে নিয়ে এটা পড়ে ফেলবেন। আচ্ছা, প্র্যাকটিক্যাল অ্যান্ড সিম্পলার দেন ওএসআই মডেল আমরা একটু বললাম যে 7টা, আমরা একটু পরে দেখবো ওএসআই মডেলটা। সেটা হচ্ছে এটা আসলে খুবই সিম্পল, 4টা স্টেপ বাই স্টেপ এটা ভাগ করা হয়ে থাকে এবং 4টি স্টেপে কাজ সম্পূর্ণ হয়ে থাকে। তো আমরা এটার উপরে কিছু এমসিকিউ দেখি। তো প্রথম বলছে হাউ মেনি লেয়ার্স ইন টিসিপি আইপি মডেল। তো টিসিপি আইপি মডেলে কয়টা লেয়ার্স থাকে একটু আগে আমরা দেখলাম, টিসিপি আইপি মডেলে হচ্ছে 4টি লেয়ার্স থাকে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যে হুইচ প্রোটোকল প্রোভাইডস রিলায়েবল ট্রান্সফার। তো আমরা বললাম টিসিপি যে ট্রান্সফার আছে সেটা হচ্ছে রিলায়েবল ট্রান্সফার প্রোভাইড করে। তো হুইচ লেয়ার টিসিপি আইপি ইজ রেসপন্সিবল ফর রাউটিং। তাহলে ইন্টারনেট যেটা আছে সেটা হচ্ছে রাউটিং এর জন্য রেসপন্সিবল। তো এই ছিল আমাদের টিসিপি আইপি। এখন আমরা আমাদের চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকস ওএসআই মডেল সম্পর্কে জানবো। ওএসআই হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকমিউনিকেশন মডেল। ওকে, এর 7টা লেয়ার থাকে। আমরা দেখছিলাম টিসিপি আইপির ক্ষেত্রে লেয়ার ছিল 4টা এবং ওএসআই এর ক্ষেত্রে লেয়ার হচ্ছে 7টা। তো এটা ওএসআই মডেলটা আসলে কিভাবে একটা ডাটা এ টু জেড, অর্থাৎ ইন্ড টু ইন্ড কিভাবে ডাটাগুলো পাঠানো হয় সেটাই হচ্ছে ওএসআই মডেল এর বেসিক কনসেপ্ট। আমাদের 7টা লেয়ার আমরা দেখি। প্রথম লেয়ারটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। তো অ্যাপ্লিকেশন লেয়ারে যে প্রোটোকলগুলো ব্যবহার করা হয়ে থাকে, একটা হচ্ছে এইচটিটিপি, এফটিপি, এসএমটিপি এবং ডিএনএস। তো আমি আবারও বলতেছি কোন লেয়ারে কোন ধরনের প্রোটোকল ব্যবহার করা হয়ে থাকে এবং এর কাজ কি, এগুলো খুব ভালোভাবে আপনাদের দেখা লাগবে। কারণ আসতে পারে যে সাপোজ বলবে ডিএনএস কোন লেয়ারে ব্যবহার করা হয়ে থাকে, আইপি কোন লেয়ারে, ওএসআই মডেলের কোন লেয়ারে ব্যবহার করা হয়ে থাকে। খুবই ইম্পর্টেন্ট টিসিপি আইপি এবং ওএসআই মডেল, এখান থেকে অবশ্যই আপনাদের একটা না একটা কোশ্চেন আসবে। তো এরপরে আসে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। 2 নম্বর প্রেজেন্টেশন লেয়ার হচ্ছে এনক্রিপশন এবং কম্প্রেশন, এই দুটো হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারে কাজ করা হয়। 3 নম্বরে আছে সেশন লেয়ার, মেসেজগুলো সার্ভারে রাখা থেকে শুরু করে যে কাজগুলো আছে বেসিক কাজ সেটা হচ্ছে সেশন লেয়ারে সম্পন্ন করা হয়। ওকে, তারপর 4 নম্বর হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, ইন টু এন্ড ডেলিভারি, অর্থাৎ টিসিপি এবং ইউডিপি এই দুইটা প্রোটোকলের মাধ্যমে ইন টু এন্ড ডেলিভারি কাজ সম্পন্ন করা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে। 5 নম্বর হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, রাউটিং এবং অ্যাড্রেসিং, এই নেটওয়ার্ক লেয়ারের হচ্ছে মেন কাজ, আইপি অ্যাড্রেসের মাধ্যমে এটা করা হয়ে থাকে। 6 নম্বর হচ্ছে ডাটা লিঙ্ক, ফ্রেমিং, ম্যাক অ্যাড্রেসিং, এটা হচ্ছে এই দুটা হচ্ছে বৈশিষ্ট্য ডাটা লিঙ্ক লেয়ারের এবং এটা সাধারণত ওয়াইফাই এবং ইথারনেটের মাধ্যমে করে থাকে। এবং সর্বশেষ হচ্ছে ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ারে কি করে, যে বিটগুলো থাকে বিটগুলোতে হচ্ছে ট্রান্সমিশন করে থাকে থ্রু কেবল অর হাবস অর ফাইবার অর ইন্টারনেট। তো এখন আমরা এটা আমাদের থিওরিটিক্যাল জিনিস দেখলাম, যদি আমরা প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের জিনিসটা বোঝার সুবিধা হবে। এখন আমরা আমাদের এক্সাম্পল হিসাবে আমাদের যে হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, হোয়াটসঅ্যাপ মেসেজের কথা চিন্তা করি। তাহলে প্রথমে অ্যাপ্লিকেশন লেয়ার যেটা ছিল, অ্যাপ্লিকেশন লেয়ারে কি হবে, যদি মেসেজ আপনি যখন টাইপ করবেন, এই হোয়াটসঅ্যাপে মেসেজ যখন টাইপ করবেন, এই টাইপ করাটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে এই জিনিসটা থেকে যাবে। পরবর্তীতে প্রেজেন্টেশন লেয়ার কি করবে, আপনার মেসেজটা হচ্ছে এনকোডেড এবং এনক্রিপ্টেড করে রাখবে, যেন এই মেসেজটা কোনোভাবেই অন্য কোনো থার্ড পার্টির হাতে না যায় বা নেটওয়ার্কে কোনো ইস্যু তৈরি না হয়। পরবর্তীতে সেশন লেয়ারে আপনার সেশন স্টার্টেড হবে এই মেসেজের সার্ভার থেকে, এই মেসেজগুলো একটা সার্ভার থেকে আপনার নিজের যে সার্ভার আছে সেটা থেকে আরেকটা সার্ভারে পাস করবে। ট্রান্সপোর্ট লেয়ার কি করবে, ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে ব্রেকস ইনটু মেসেজ ইনটু প্যাকেজেস, প্যাকেটে হচ্ছে
ভাগ করবে ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপি এবং ইউডিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল ব্যবহার করে এই মেসেজগুলো হচ্ছে ট্রান্সপোর্টের জন্য ব্যবহার করবে। 5 নম্বর হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, অ্যাডস আইপি অ্যাড্রেস অ্যান্ড ফাইন্ডস বেস্ট পাথ। তাহলে নেটওয়ার্ক লেয়ারের কাজ হচ্ছে আইপি অ্যাড্রেস হচ্ছে মাধ্যমে সঠিক যে পথ অথবা সবচেয়ে ভালো যে পথ সেই পথের মাধ্যমে ডাটাগুলোকে পাঠানোর ব্যবস্থা করবে। 6 নম্বর হচ্ছে ডাটা লিঙ্ক লেয়ার কনভার্টস ইনটু ফ্রেম অ্যান্ড কন্ট্রোলস অ্যাক্সেস। তাহলে ডাটা লিঙ্ক লেয়ার কি করবে, একটা ফ্রেম হচ্ছে ভাঙবে এবং হচ্ছে কন্ট্রোলস অ্যাক্সেস এবং থ্রু ইন্টারনেটের মাধ্যমে এই ডাটা লিঙ্ক লেয়ারে হচ্ছে ডাটাগুলো পাঠানোর ব্যবস্থা করবে। এবং সর্বশেষ হচ্ছে ফিজিক্যাল লেয়ার সেন্ড বিটস ভায়া ওয়াইফাই অর কেবল। অর্থাৎ আমাদের যে ডাটাগুলো ছিল সেটা বিট আকারে ছিল, সেই বিটগুলো কি করবে, ওয়াইফাই অথবা কেবলের মাধ্যমে পাঠাবে। তাহলে দেখি একটা মেসেজ কিভাবে এই 7টা লেয়ারের মধ্যে দিয়ে গিয়ে আরেকটা মেসেজে পাস হয় বা আরেকটা ডিভাইসে পাস হয়। তো তাহলে আমরা আমাদের এই ওএসআই মডেলটাকে যদি আমরা একটু সাম আপ করি, দেখি ওএসআই মডেলের 7টা লেয়ার ছিল এবং প্রত্যেকটা লেয়ারে হচ্ছে এক একটা স্পেসিফিক জব ছিল। ওকে, স্টিল ইউজড অ্যাজ এ রেফারেন্স। ওকে, টিসিপি আইপি ইজ প্র্যাকটিক্যাল আর ওএসআই হচ্ছে কনসেপচুয়াল। একটু পরে আমরা একটা ছবি দেখবো, ছবির মাধ্যমে আসলে এই কথাটা বুঝতে পারবো যে কেন এটা বলা হচ্ছে। তার আগে আমরা হচ্ছে একটা এমসিকিউ সলভ করি। হাউ মেনি লেয়ার্স ইন ওএসআই মডেল? আমরা দেখলাম যে 7টা লেয়ার ছিল। ওকে, হুইচ ওএসআই লেয়ার হ্যান্ডেলস এনক্রিপশন? তো 2 নম্বর যে লেয়ারটা ছিল, ঠিক আছে, নম্বর বা 3 নম্বর সেশন লেয়ারটা হচ্ছে আসলে 3 নম্বর, 2 নম্বর প্রেজেন্টেশন লেয়ারটা হচ্ছে আমাদের এনক্রিপশনে হেল্প করতো। 3 নম্বর হুইচ ওএসআই লেয়ার ইজ রেসপন্সিবল ফর রাউটিং? রাউটিং এর কোনটার জন্য রেসপন্সিবল? ডাটা লিঙ্ক লেয়ার হচ্ছে রাউটিং এর জন্য রেসপন্সিবল। তাহলে আমরা আমাদের টিসিপি এবং আইপি যদি দেখি এবং ওএসআই মডেলটা দেখি, তো অ্যাপ্লিকেশন লেয়ার ছিল হচ্ছে এখানে, আর এখানে আসলে অ্যাপ্লিকেশন লেয়ারের যাই ইয়েতে কি কি আছে, অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং সেশন লেয়ার, এই তিনটা আসলে অ্যাপ্লিকেশন লেয়ারের সমন্বয়ে গঠিত। এই জন্য এই ওএসআই মডেলের হচ্ছে এই তিনটা এবং টিসিপি আইপির এই মডেলের একটা হচ্ছে কাইন্ড অফ সিমিলার। ট্রান্সপোর্ট লেয়ারটা হচ্ছে তো বললাম সিমিলার, নেটওয়ার্ক লেয়ারটা সিমিলার। এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস, এটা হচ্ছে ডাটা লিঙ্ক এবং ফিজিক্যাল, এই দুটার কাজ হচ্ছে কাইন্ড অফ সিমিলার। এই জন্য বলা হচ্ছে যে টিসিপি হচ্ছে অনেকটা প্র্যাকটিক্যাল এবং এটা হচ্ছে একটা অনেকটা কনসেপচুয়াল মনে হয় আর কি। তো যাই হোক, তো ওএসআই মডেলটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, টিসিপি আইপি মডেলটাও হচ্ছে ইম্পর্টেন্ট। এক একটার কাজ হচ্ছে এক এক ধরনের, এক এক মডেলে বা এক এক সিস্টেমে তারা এই মডেলটা ব্যবহার, এই দুইটা মডেল ব্যবহার করে ডাটাগুলো ট্রান্সফার করা হয়ে থাকে। এখন আমরা দেখব প্রোটোকল স্ট্যান্ডার্ড। টিসিপি আইপি এবং আইএসও মডেলের যথাক্রমে 4টি এবং 7টি লেয়ার ছিল। এই লেয়ারগুলোতে ডাটা ট্রান্সফারের জন্য বিভিন্ন ধরনের প্রোটোকল বা প্রোটোকল ব্যবহার করা হচ্ছিল। এই প্রোটোকলগুলোর জন্য একটা স্ট্যান্ডার্ড থাকে, যারা হচ্ছে প্রোটোকলগুলো কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে সেট করতে হবে সেটা মেজার করে। তো প্রোটোকল জিনিসটা কি? প্রোটোকল হচ্ছে রুলস ফর কমিউনিকেশন। তাহলে কমিউনিকেশনের জন্য যে রুলস বা রেগুলেশন আছে সেটাই হচ্ছে প্রোটোকল। কাদের মধ্যে? বিটুইন ডিভাইসেস, ডিভাইসগুলোর মধ্যে যে রুলস ফর কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশনের জন্য যে রুলসগুলো থাকে সেটাই হচ্ছে কি বলা হয়? প্রোটোকল বলা হয়। স্ট্যান্ডার্ড এনশিওর ডিভাইসেস ফ্রম ডিফারেন্ট কোম্পানিজ ক্যান কমিউনিকেট। তাহলে এমনভাবে স্ট্যান্ডার্ড এনশিওর করবে যেন বিভিন্ন কোম্পানি যদি তৈরি করে কোনো প্রোডাক্ট বা কোনো কিছু, তাহলে যেন কোনো ধরনের প্রবলেম না হয়। তো কারা এই ধরনের প্রোটোকল গুলো অ্যালাউ করে? যেমন আইইটিএফ, আইইইই, আইএসও, আইটিইউ, W3C। তো এরা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সেট করে, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী অন্যান্য যারা অর্গানাইজেশন আছে বা কোম্পানি আছে সেই প্রোটোকলগুলো ফলো করে এবং সেভাবে তাদের ইকুইপমেন্ট বা জিনিসপত্রগুলো তৈরি করে। তো এখন আমরা আমাদের আইএসও এবং টিসিপি আইপি যে ছিল, লেয়ারগুলো ছিল, সেই লেয়ারগুলোতে কি কি ধরনের প্রোটোকল ব্যবহার করা হয়েছে সেটা আমরা দেখব। তো আবারও বলছি, এইগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে সাধারণত এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে, যেমন আসতে পারে যে অ্যাপ্লিকেশন লেয়ারে বা বলতে পারে যে হচ্ছে এইচটিটিপিএস কোন লেয়ারে ব্যবহার করা হয়, এর পূর্ণ নাম কি, ইত্যাদি ইত্যাদি। তো আসেন আমরা দেখি তাহলে যে অ্যাপ্লিকেশন লেয়ারে কি কি প্রোটোকল সাধারণত ব্যবহার করা হয়ে থাকে।
প্রথমে হচ্ছে এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আর এইচটিটিপিএস হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, এই দুইটাই হচ্ছে সাধারণত ওয়েব ব্রাউজিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট আমরা দেখি এসএমটিপি সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। মেলগুলো হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর ক্ষেত্রে এই প্রোটোকলটা ব্যবহার করা হয়। এরপরে আইএমএপি ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল, ইন্টারনেটে হচ্ছে মেসেজগুলো অ্যাক্সেস করার জন্য এই প্রোটোকল ব্যবহার করা হইতে হবে। নেক্সট হচ্ছে ডিএনএস ডোমেইন নেম সিস্টেম কনভার্টস ওয়েবসাইট নেম টু আইপি, ওয়েবসাইটের যে নামগুলো আছে সেই নামগুলোকে আইপিতে কনভার্ট করে থাকে হচ্ছে ডিএনএস। এবং সর্বশেষ এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল, ফাইল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ডিজিটালি কিভাবে ট্রান্সফার করবে সেটা এই প্রোটোকলের মাধ্যমে হয়ে থাকে। তাহলে অ্যাপ্লিকেশন লেয়ারে বিভিন্ন ধরনের প্রোটোকল দেখলাম, এই প্রোটোকলগুলো আপনারা হচ্ছে খুব ভালোভাবে দেখবেন, অ্যাব্রিভিয়েশন দেখবেন, কোন প্রোটোকলের কি কাজ সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা নেক্সটে চলে আসি। নেক্সট হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল। তো ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকলে আমরা দুইটা প্রোটোকল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে টিসিপি, একটা হচ্ছে টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, রিলায়েবল কমিউনিকেশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। একটা হচ্ছে ইউডিপি ইউজার ডায়াগ্রাম প্রোটোকল, ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। তো এটা হচ্ছে সাধারণত গেমিং কলের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে, আর এটা হচ্ছে রিলায়েবল কমিউনিকেশনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট আমরা দেখি নেটওয়ার্ক লেয়ার প্রোটোকল। তো নেটওয়ার্ক লেয়ার আমরা জানি আইপি রিলেটেড নেটওয়ার্ক লেয়ার প্রোটোকলে আইপি ব্যবহার করা হয়ে থাকে। আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। তো আমরা আমাদের প্রিভিয়াস টপিকসে দেখছি ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করা হয়েছে দুইটা জিনিসে, একটা হচ্ছে IPv4 এবং IPv6 আমরা হচ্ছে ব্যবহার করেছি। তো লজিক্যাল অ্যাড্রেসিং এবং নেটওয়ার্ক রাউটিং এর ক্ষেত্রে আইপি প্রোটোকলটা ব্যবহার করা হয়ে থাকে। আর তারপরে হচ্ছে ICMP ইন্টারনেট কন্ট্রোল মেসেজ প্রোটোকল। ওকে, তো ইরর রিপোর্টিং এর ক্ষেত্রে যেটাকে পিং বলা হয় এখানে হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট আমরা দেখি ডাটা লিঙ্ক লেয়ার প্রোটোকল। তো ডাটা লিঙ্ক লেয়ার প্রোটোকল আসলে অনেকগুলো প্রোটোকল ব্যবহার করা হয়ে থাকে। প্রথমে আমরা দেখছি হচ্ছে ইথারনেট। তো ইথারনেটটা হচ্ছে যে আমাদের ওয়্যার্ড ল্যানের জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হয় সেটাকে হচ্ছে ইথারনেট বলা হয়। তো এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.3। তো স্ট্যান্ডার্ড গুলো হচ্ছে মুখস্থ করা লাগবে, এই যে স্ট্যান্ডার্ড গুলো আছে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট স্ট্যান্ডার্ড গুলো। তো ইথারনেট হচ্ছে IEEE 802.3 ওয়্যার্ড ল্যান অর্থাৎ তারযুক্ত যে ল্যান আছে সেটার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আছে ওয়াইফাই IEEE 802.11, এটা হচ্ছে ওয়্যারলেস ল্যান, ওয়্যারলেস ফিডিলিটি বলা হয়। তো ওয়্যারলেস ল্যানের ক্ষেত্রে এই প্রোটোকলটা ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে ব্লুটুথ, সবাই জানি যে শর্ট ডিস্টেন্সে ডাটা ট্রান্সমিশনের জন্য ব্লুটুথ ব্যবহার করা হয়ে থাকে। তো ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15, এটা হচ্ছে শর্ট রেঞ্জে ডাটা ট্রান্সফার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে PPP পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল। তো DSL বা ডিরেক্ট এই ক্ষেত্রে হচ্ছে এই প্রোটোকলটা ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে ATM অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সফার মোড। ATM হচ্ছে একটা অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সফার মোড যেটা হচ্ছে টেলিকমের ব্যাকবোন হিসাবে কাজ করে। আর সর্বশেষ হচ্ছে FDDI, এখানে ফাইবার ডিস্ট্রিবিউটেড ডাটা ইন্টারফেস। ওকে, এটা হচ্ছে অপটিক্যাল লাইনের ক্ষেত্রে এই প্রোটোকলটা ব্যবহার করা হয়ে থাকে। ডাটা লিঙ্কের আমরা যে প্রোটোকলগুলো দেখলাম সেই প্রোটোকলগুলো আপনারা এটা মনে রাখবেন, যদি বিস্তারিত লাগে এটা সম্পর্কে একটু নেটে ঘাটাঘাটি করে আপনারা বিস্তারিত পড়ে নেবেন। নেক্সট আমরা আসি সিকিউরিটি ম্যানেজমেন্ট প্রোটোকল। তো সিকিউরিটি ম্যানেজমেন্ট প্রোটোকলে যে প্রোটোকলগুলো ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে IPC। ওকে, এটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল সিকিউরিটি, যেটাকে বলছে IPSEC। ওকে, তো সিকিউর আইপি কমিউনিকেশন সিকিউরিটির জন্য এটা ব্যবহার করে থাকে, যে
যেটা সাধারণত ভিপিএন আমরা যেটা ব্যবহার করি, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ওকে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কে এই প্রোটোকলটা ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট আমরা দেখি এসএসএল, সিকিউর সকেটস লেয়ার। হ্যাঁ, আরেকটা প্রোটোকল আছে টিএলএস, এটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি, এটা হচ্ছে এনক্রিপশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে সাধারণত এই প্রোটোকলগুলো। তারপরের প্রোটোকল হচ্ছে এসএনএমপি, সিম্পল নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, এটা হচ্ছে নেটওয়ার্ক মনিটরিং আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে আমরা দেখি সাধারণত সিকিউরিটির জন্য যে যে প্রোটোকলগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা এখানে দেখছি। তো এই ছিল আমাদের হচ্ছে বিভিন্ন লেয়ারের যে প্রোটোকলগুলো আছে, অর্থাৎ ইম্পর্টেন্ট যে প্রোটোকলগুলো আছে সেগুলো। এছাড়াও দু একটা প্রোটোকল থাকতে পারে, আপনারা এগুলো একটু ভালোভাবে দেখবেন। এখন আমরা দেখব নেটওয়ার্ক সিকিউরিটি। একটা নেটওয়ার্ককে নিরাপত্তা প্রদান করার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। তার মধ্যে একটা ব্যবস্থা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। তো আমরা এখন দেখি যে আসলে ক্রিপ্টোগ্রাফিটা কি। তো ক্রিপ্টোগ্রাফি হচ্ছে সিকিউরিং ইনফরমেশন বাই কনভার্টিং ইট ইনটু এ সিক্রেট ফর্ম। তাহলে ক্রিপ্টোগ্রাফি হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে আমার যে অরিজিনাল তথ্য থাকবে সেই তথ্যটা কোনো একটা সিক্রেট ফর্মকে কনভার্ট করতে হবে। ক্রিপ্টো অর্থ হিডেন অ্যান্ড গ্রাফি অর্থ রাইটিং। তাহলে ক্রিপ্টোগ্রাফি অর্থ হলো হিডেন রাইটিং, অর্থাৎ কোনো লেখাকে যদি আমি গোপন করি কোনো না কোনো কিছুর মাধ্যমে, সেটাকে ক্রিপ্টোগ্রাফি বলা হবে। তো অনেকটা বাস্তবের যে আমরা লকার বক্সের মধ্যে চিঠিপত্র বা জিনিসপত্র যে থাকে সেটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফির একটা সিমিলার ভার্সন বলতে পারি। তো ক্রিপ্টোগ্রাফিতে সাধারণত দুইটা ওয়ার্ড ইউজ করা, একটা প্লেন টেক্সট, একটা হচ্ছে সাইফার টেক্সট। প্লেন টেক্সট হচ্ছে সাধারণ যে আমরা লেখা থাকে ওটা হচ্ছে প্লেন টেক্সট, আর সাইফার টেক্সট হচ্ছে যে আমরা যেটাকে এই মেসেজকে একটা হিডেন মেসেজে কনভার্ট করে যে টেক্সটটা আমরা করে থাকি সেটা হচ্ছে সাইফার টেক্সট। এখন আমরা দেখি আমাদের ক্রিপ্টোগ্রাফির গোল কি কি, গোলস অফ ক্রিপ্টোগ্রাফি। তো কেন আমরা ক্রিপ্টোগ্রাফিটা করে থাকি বা ব্যবহার করি। এক নম্বর হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, অনলি রাইট পারসন ক্যান রিড। তার মানে হচ্ছে যে আপনি যার কাছে মেসেজটা দিতে চাচ্ছেন শুধুমাত্র সেই যেন মেসেজটা পায়, এই কনফিডেন্সিয়ালিটিটা থাকে। যেমন হোয়াটসঅ্যাপ মেসেজ এনক্রিপশনের ক্ষেত্রে ক্রিপ্টোগ্রাফিটা ব্যবহার করা হয়। দুই নম্বর হচ্ছে ইন্টিগ্রিটি, অর্থাৎ তার যে সততা বা তার যে নির্দিষ্ট যে কাজ করতে হবে সেটা যেন বজায় থাকে, ডাটা কোনোভাবেই চেঞ্জ না হয়। সাধারণত ব্যাংক ট্রানজাকশনের ক্ষেত্রে যেই ইয়েটা ব্যবহার করা হয়, যে ক্রিপ্টোগ্রাফিটা ব্যবহার করা হয়, ঠিক আছে, সেটা আসলে ইন্টিগ্রিটির একটা অংশ বলতে পারি আমরা। তিন নম্বর হচ্ছে অথেন্টিকেশন, ভেরিফাই আইডেন্টিটি, অর্থাৎ কোনো কিছু লগ ইন যদি আমি করতে চাই, আমার ইউজার নেম পাসওয়ার্ড ইত্যাদি চাই, ঠিক এই ক্ষেত্রে হচ্ছে আইডেন্টিটি ভেরিফিকেশনের প্রয়োজন হয় এই ক্রিপ্টোগ্রাফিক ক্ষেত্রে। আর 4 নম্বর হচ্ছে নন রিপুডিশন। তো এটা হচ্ছে সেন্ডার ক্যান নট ডিরাই, কারণ হচ্ছে ডিজিটাল সিগনেচার থাকে, ডিজিটাল সিগনেচার থাকলে আপনি ডিজিটাল একটা ফুটপ্রিন্ট এখানে থেকে যায়, এই জন্য সেন্ডার কোনোভাবেই এটাকে ডিনাই করতে পারবে না যে সে এই জিনিসটা পাঠায় না। এটাকে বলা হয় নন রিপুডিয়েশন। ওকে, তাহলে আমাদের ক্রিপ্টোগ্রাফির যে গোলগুলো আছে সেই গোলগুলো দেখলাম। এখন আমরা দেখব যে কি কি ধরনের ক্রিপ্টোগ্রাফি আমরা করে থাকি। এখানে কয়েকটা ক্রিপ্টোগ্রাফি রয়েছে। তো সাধারণত আমাদের বহুল ব্যবহৃত টাইপগুলো আছে, একটা হচ্ছে সিমেট্রিক, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক, আর একটা হচ্ছে হ্যাশিং। হ্যাঁ, তো এই 3 টাইপের ক্রিপ্টোগ্রাফি আমাদের সবচেয়ে বহুল ব্যবহার করা হয়ে থাকে। তো ফার্স্টে আমরা দেখি সিমেট্রিক। তো সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিতে কি কি ধরনের কি ইউজ করা হয়, ওকে, সেটা আমরা দেখব। তো সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিতে সেম কি ফর বোথ এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন। তাহলে ডিক্রিপশনের ক্ষেত্রে এবং এনক্রিপশনের ক্ষেত্রে সাধারণত একই ধরনের
কি ব্যবহার করা হয় সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিতে। তো এখানে কি কি প্রোটোকল ব্যবহার করা হয় এগুলো কিন্তু লাগবে, যে সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিতে কি কি প্রোটোকল ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে ডিইএস ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, এইএস অ্যাডভান্সড এনক্রিপশন স্ট্যান্ডার্ড। তো এই দুইটা হচ্ছে প্রোটোকল ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত ফার্স্ট এনক্রিপশন অফ ডাটার ফার্স্ট এনক্রিপশনের জন্য এই সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিটা ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তীতে আমরা আসি অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি, যেটা হচ্ছে পাবলিক অ্যান্ড প্রাইভেট কি বোথ কি ব্যবহার করা হয়। এখানে কিন্তু ছিল হচ্ছে সেম কি, এটা হচ্ছে এর জন্য এবং দুটা সেন্ডার এবং রিসিভার বোথ হচ্ছে এনক্রিপশনের জন্য, এনক্রিপশন এবং ডিক্রিপশনে একই ধরনের কি ছিল, কিন্তু এখানে পাবলিক এবং প্রাইভেট কি অর্থাৎ দুই ধরনের কি ব্যবহার করা হয় অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে। তো এখানে যে প্রোটোকলটা আছে সেটা হচ্ছে আরএসএ প্রোটোকল, ওকে, ইসিসি প্রোটোকল আর ডিএইচ প্রোটোকল। এই তিনটা প্রোটোকল ব্যবহার করা হয়ে থাকে অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফিতে। তো এটা কোথায় আসলে ব্যবহার করা হয়, সিকিউর কি এক্সচেঞ্জ, ডিজিটাল সিগনেচার, এই দুটা ক্ষেত্রে। এছাড়াও আরো ক্ষেত্রে আছে, প্রধানত এই দুটা ক্ষেত্রে অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করা হয়ে থাকে। সর্বশেষ আমরা দেখব হ্যাশিং। তো হ্যাশিং এর ক্ষেত্রে কোনো কি থাকে না, ওয়ান ওয়ে ডাইজেস্ট থাকে, ওয়ান ওয়ে থাকে। তো এখানে যে প্রোটোকলগুলো ব্যবহার করা হয় এসএইচএ প্রোটোকল, সিকিউর হ্যাশ অ্যালগরিদম ব্যবহার করা হয়, আর হচ্ছে এমডি5 মেসেজ ডাইজেস্ট। তো এই দুটো প্রোটোকল হচ্ছে ব্যবহার করা হয় সাধারণত পাসওয়ার্ড এবং ইন্টিগ্রিটি চেকের জন্য হ্যাশিং ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই কয়েক ধরনের ক্রিপ্টোগ্রাফি আমরা সাধারণত দেখে থাকি। নেক্সট আমরা দেখব যে ক্রিপ্টোগ্রাফি আসলে কিভাবে কাজ করে। তো এখানে অ্যালাইস এবং বব দুজনের নাম দেওয়া হয়েছে, একজন হচ্ছে সেন্ডার এবং একজন হচ্ছে রিসিভার। তো অ্যালাইস কি করছে, অ্যালাইস এনক্রিপ্ট মেসেজ টু, অ্যালাইস হচ্ছে এনক্রিপ্ট মেসেজ, তো এটাকে বলা হচ্ছে সাইফার টেক্সট, একটু আগে বললাম। তো অ্যালাইস হচ্ছে তার মেসেজকে হচ্ছে এনক্রিপ্ট করে, তো এনক্রিপ্ট মেসেজকে হচ্ছে সাইফার টেক্সট বলা হয়। আর বব ডিসক্রিপ্ট উইথ কারেক্ট কি, তাহলে অরিজিনাল মেসেজ যেটা হচ্ছে আমাদের প্লেন টেক্সট যেটা পাইছিলাম সেটা হচ্ছে অরিজিনাল মেসেজ। তাহলে বব হচ্ছে কি করবে, সেই মেসেজটাকে ডিক্রিপ্ট করবে উইথ কারেক্ট কি, তা নিজের যে কারেক্ট কিটা আছে সেটা দিয়ে মেসেজটা ডিক্রিপ্ট করবে। হ্যাকার সি অনলি সাইফার টেক্সট, হ্যাকার হচ্ছে যে সাইফার টেক্সটটা দেখতে পারবে, যেটা হচ্ছে এনক্রিপ্টেড টেক্সট সেটা দেখতে পারবে, যেটা আনরিডেবল, সেটা হচ্ছে রিড করতে পারবে না কোনোভাবেই অরিজিনাল মেসেজটা। ওকে, প্রোটেক্ট ডাটা ডিউরিং ট্রান্সফার, আর এর ফলে কি হবে, ডাটাটা প্রোটেক্ট হবে, ডাটাটা প্রোটেক্ট হবে যখন এক জায়গা থেকে আরেক জায়গায়। তো আবারও বলতেছি, অ্যালাইস হচ্ছে কোনো ডাটা পাঠাচ্ছে ববকে, সে কিভাবে পাঠাচ্ছে, এনক্রিপ্ট করে দিচ্ছে, ঠিক আছে। এই এনক্রিপ্টেড ডাটাকে বলা হচ্ছে সাইফার টেক্সট। আসতে পারে হোয়াট ইজ সাইফার টেক্সট, হোয়াট ইজ প্লেন টেক্সট, ওকে। তো এখানে বব কি করছে, ডিক্রিপ্ট করতেছে তার মেসেজটাকে কারেক্ট কি দিয়ে বা অরিজিনাল কি দিয়ে, ঠিক আছে, ওই অরিজিনাল মেসেজটা সে পাচ্ছে। কিন্তু হ্যাকার সেই মেসেজটা হচ্ছে মধ্যপথে হ্যাক করে দেখে নিল বা দেখার চেষ্টা করলো, তখন সে কি দেখবে, সে দেখবে সাইফার টেক্সট, অরিজিনাল মেসেজ সে দেখতে পাবে না। সাইফার টেক্সটটা হচ্ছে আনরিডেবল, ফলে কি হচ্ছে, ডাটাগুলো প্রোটেক্ট থাকছে ডিউরিং ট্রান্সফারের ক্ষেত্রে ডাটাগুলো প্রোটেক্ট থাকছে। তাহলে এইটা একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মধ্যে দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো হোয়াটসঅ্যাপে হচ্ছে কি করা হয়, হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেসেজ পাঠানো হয় এনক্রিপশনের মাধ্যমে। তো ফার্স্টে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আমরা নিলাম, ইন টু ইন এনক্রিপশন চ্যাট, ইন টু ইন অর্থাৎ দুই পক্ষেরই কিন্তু ডাটাগুলো ইন টু ইন, আমি যদি পাঠাই, সেন্ডার যদি পাঠাই সেন্ড করে, এবং রিসিভার যখন রিসিভ করে, এই দুইটা পক্ষেরই একটা এনক্রিপশন, এই পুরা সিস্টেমটার মধ্যে একটা এনক্রিপশন থাকে। দেন হচ্ছে অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা দেখতে পারি রিয়েল লাইফে সিকিউর ট্রানজেকশন যখন করা হয় তখন কোনোভাবেই মাঝপথে কোনো ব্রেক থাকে না, বা কেউ হচ্ছে ডাটাগুলোকে সরাই ফেলতে বা ক্ষতি করতে পারে না সাধারণত। এরপর হচ্ছে ডিজিটাল সিগনেচার ব্যবহার করা হয় ফর ডকুমেন্টস অথেন্টিকেশনের জন্য ডিজিটাল সিগনেচার ব্যবহার করা হয়। হচ্ছে ভিপিএন, ওকে, এনক্রিপ্টস ট্রাফিক। ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। হ্যাঁ, যদি আমরা কোনো ডাটা ইউজ করতে চাই নিজের সিকিউরিটির জন্য,
ওকে, তখন হচ্ছে ভিপিএনটা আমরা ইউজ করতে পারি, যেটা হচ্ছে এনক্রিপ্ট ট্রাফিক প্রোভাইড করে বাইরে থেকে আপনাদের কোনো ধরনের ক্ষতি বা ডিজিটাল যে হ্যারাসমেন্ট গুলো আছে বা ডিজিটাল যে ক্ষতিগুলো আছে সেগুলো করা থেকে এটা অনেকটা সিকিউরিটি দেয়। নেক্সট হচ্ছে পাসওয়ার্ড। ওকে, তো পাসওয়ার্ড হচ্ছে যেটা স্টোর থাকে এবং হ্যাশ থেকে যেটা হচ্ছে স্টোর থাকে, পাসওয়ার্ড আমরা বিভিন্ন ক্ষেত্রে এনক্রিপশনে ব্যবহার করে থাকি। তো এই ছিল মোটামুটি রিয়েল লাইফ এক্সাম্পল এনক্রিপশনের। তো আমরা হচ্ছে এনক্রিপশন তাহলে কি কি দেখলাম দেখি। ক্রিপ্টোগ্রাফি সাধারণত ডাটা ডাটাকে হচ্ছে প্রোটেক্ট করে। ওকে, তো এর গোল হচ্ছে যে কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অথেন্টিকেশন আর হচ্ছে রন ডিপুডিশন। তো টাইপস কি কি, সিমেট্রিক, অ্যাসিমেট্রিক, হ্যাশিং, এই তিনটা টাইপসের আমরা হচ্ছে এনক্রিপশন দেখলাম। আর এভরিডে ইউজ হচ্ছে কোথায়, চ্যাট, ব্যাংকিং, ভিপিএন এবং ডিজিটাল সিগনেচার সহ বিভিন্ন ক্ষেত্রে আমরা ডে টু ডে লাইফে এই এনক্রিপশন ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করে থাকি। তাহলে ক্রিপ্টোগ্রাফির ওপরে আমরা কিছু এমসিকিউ দেখি। প্রথম এমসিকিউ হচ্ছে হোয়াট ডাজ ক্রিপ্টো মিনস। ক্রিপ্টো মিনস মানে ক্রিপ্টো মানে কি? ক্রিপ্টো মানে প্রথমে আমরা দেখলাম ক্রিপ্টো মিনস হচ্ছে হিডেন। ওকে, হুইচ এনক্রিপশন ইউজ টু কিস। তো কোন এনক্রিপশনে আসলে দুইটা কি ব্যবহার করা হয়েছে? তো আমরা এসিমেট্রিক ইনক্রিপশনে দেখছিলাম দুইটা কি ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে আপনার দুই ধরনের আর কি, পাবলিক কি এবং প্রাইভেট কি সম্ভবত, যাই হোক। এরপর হচ্ছে এইএস স্ট্যান্ড ফর অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড। এইএস মানে হচ্ছে অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড। তো মোটামুটি আপনারা ক্রিপ্টোগ্রাফির উপরে খুব ভালোভাবে দেখবেন। এই টপিকসটা হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এখন আমরা দেখব নেটওয়ার্ক সিকিউরিটির একটি গুরুত্বপূর্ণ অংশ, অথেন্টিকেশন। তো অথেন্টিকেশনটা কি? একটা মানুষের বা কোনো কিছুর আইডেন্টিটি ভেরিফিকেশন, আসলেই যে সেই ব্যক্তি সেটাই ভেরিফাই করাটা হচ্ছে অথেন্টিকেশন বলা হয়ে থাকে। তাহলে অথেন্টিকেশন সংজ্ঞাটা দেখি। ভেরিফাই দ্য আইডেন্টিটি অফ এ ইউজার, ডিভাইস অর সিস্টেম। তো অথেন্টিকেশন যে কোনো কিছুর হতে পারে, একটা ইউজারের হতে পারে, একটা ডিভাইসের অথেন্টিকেশন হতে পারে এবং একটা সিস্টেমের অথেন্টিকেশন হতে পারে। তো এখানে যেটা আমরা কোশ্চেনারাইজ করতে পারি যে আর ইউ রিয়েলি হু ইউ আর ক্লেম টু বি। তাহলে তুমি বলতে চাচ্ছ যে তুমি সেই ব্যক্তি, আসলে কি সেই ব্যক্তি কিনা, সেটাই হচ্ছে এটাকে অথেন্টিকেশন বলা হচ্ছে। তো রিয়েল লাইফ একটা এক্সাম্পল দেখি। আমরা যখন ইউনিভার্সিটিতে ঢুকি, হ্যাঁ, তো তখন হচ্ছে আমাদের গেটে কি থাকে, আইডি কার্ডের মাধ্যমে পাঞ্চ করার ফলে আমরা গেট দিয়ে ঢুকতে পারি। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অথেন্টিকেশন। ওকে, আর ফোন আনলক উইথ পিন অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট। তো পিন এবং ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কি করা হয়, বিভিন্ন ফোন হচ্ছে আনলক করা হয়ে থাকে। তো এটা হচ্ছে অথেন্টিকেশন। আপনার ফোন শুধুমাত্র যেন আপনি ইউজ করতে পারেন সেই জন্য এই কাজ করা হয়ে থাকে। নেক্সট, অথেন্টিকেশনের গোলস, যে অথেন্টিকেশন কেন আমরা করে থাকি। নম্বর হচ্ছে ভেরিফাই আইডেন্টিটি অফ ইউজার। যে ইউজার ব্যবহার করতেছে তার আইডেন্টিটি হচ্ছে ভেরিফাই করা। প্রিভেন্ট আনঅথরাইজড অ্যাক্সেস, অর্থাৎ আনঅথরাইজড যে অ্যাক্সেস আছে সেটাকে হচ্ছে প্রিভেন্ট করা। বিল্ড ট্রাস্ট বিটুইন সিস্টেম, তো সিস্টেমের মধ্যে কি করা, ট্রাস্ট বিল্ড করা। আর হচ্ছে ফাউন্ডেশন অফ সিকিউরিটি, সিকিউরিটির যে ফাউন্ডেশন, সিকিউরিটি যেন আরো ভালোভাবে এনশিওর করা যায় সেটার ব্যবস্থা করা। তো অথেন্টিকেশনের মেইনলি হচ্ছে এগুলোই গোল, যে একটা মানুষ যে তার যে কোনো ধরনের ডিভাইস হতে পারে বা যে কোনো কিছুর অথেন্টিসিটি এবং সিকিউরিটি এবং আনঅথরাইজড অ্যাক্সেস থেকে সেটাকে প্রোটেক্ট করার প্রক্রিয়াটাই হচ্ছে অথেন্টিকেশনের গোল। কি কি ধরনের অথেন্টিকেশন আমরা দেখে থাকি সাধারণত? প্রথমটা হচ্ছে পাসওয়ার্ড বেসড অথেন্টিকেশন, যেটা আমরা সাধারণত ইউজার নেম পাসওয়ার্ড ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের জিমেল থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে ইত্যাদি লগ ইনের ক্ষেত্রে এটা ব্যবহার করি। দেন হচ্ছে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, MFA। এখন আমরা এটা বহুল ব্যবহৃত হয়, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, 3 ফ্যাক্টর অথেন্টিকেশন, ঠিক আছে।
তাহলে পাসওয়ার্ডের সাথে সাথে ওটিপি প্লাস বায়োমেট্রিক এগুলো ব্যবহার করা হয়ে থাকে। সিকিউর নিজের পার্সোনাল ডাটা হতে পারে বা অফিসিয়াল ডাটা, মোর সিকিউরিটির জন্য এটা ব্যবহার করে হয়ে থাকে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন। 3 নম্বর হচ্ছে বায়োমেট্রিক অথেন্টিকেশন। আমাদের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি, আইরিস এগুলো হচ্ছে আমাদের বায়োমেট্রিক ডাটা। এই বায়োমেট্রিক ডাটার মাধ্যমে যে অথেন্টিকেশন নিশ্চিত করা হয় তাকে বায়োমেট্রিক অথেন্টিকেশন বলা হয়। এরপর হচ্ছে সার্টিফিকেট বেসড অথেন্টিকেশন, যেমন ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হয়, ঠিক আছে, HTTPS এর মাধ্যমে, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, সিকিউর। তো এর মাধ্যমে সার্টিফিকেট বেসড অথেন্টিকেশন সম্পন্ন করা হয়। এরপর হচ্ছে টোকেন বেসড অথেন্টিকেশন, বিভিন্ন সেশন টোকেন, যেমন ফেসবুকে হচ্ছে টোকেন পাঠানো হয় লগ ইনের ক্ষেত্রে। তো এই হচ্ছে টোকেন বেসড অথেন্টিকেশন, এর মাধ্যমে নিশ্চিত করা হয়ে থাকে। তো এভাবে বিভিন্ন প্রক্রিয়ায় আমাদের ডাটাগুলোর অথেন্টিকেশন নিশ্চিত করা হয়। তো রিয়েল লাইফ কিছু এক্সাম্পল আমরা দেখি। আমরা হচ্ছে জিমেল লগ ইন করেছি। জিমেল লগ ইনের ক্ষেত্রে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড ব্যবহার করা হয়, সেখানে আমরা এটা ব্যবহার করে থাকি। এরপর হচ্ছে এটিএম। এটিএম হচ্ছে ডেবিট ক্রেডিট কার্ড প্লাস পিন লাগে এটিএম এর ক্ষেত্রে, আমাদের টাকা তোলা বা লেনদেন করার জন্য। এরপর হচ্ছে অনলাইন ব্যাংকিং এর ক্ষেত্রে পাসওয়ার্ড প্লাস ওটিপি হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে আইফোন, ফেস আইডি এবং টাচ আইডি। ওকে, তো আইফোনের ক্ষেত্রে ফেস আইডি এবং টাচ আইডি ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইটের ক্ষেত্রে অথেন্টিকেশন HTTPS সার্টিফিকেশন লাগে। ওকে, HTTPS সার্টিফিকেট অথেন্টিকেশন লাগে হচ্ছে ওয়েবসাইটের ক্ষেত্রে। তো রিয়েল লাইফে হচ্ছে আমাদের এই অথেন্টিকেশন গুলো আমরা ব্যবহার করে থাকি ডে টু ডে লাইফে আমাদের। তো সামারি যেটা আমরা দেখি যে আসলে আমরা কি শিখলাম অথেন্টিকেশন থেকে। অথেন্টিকেশন মেন জিনিস হচ্ছে যে আপনার যে আইডেন্টিটি আছে সেই আইডেন্টিটিটা হচ্ছে প্রুফ করে আর কি। ওকে, তো অথেন্টিকেশন বিভিন্ন টাইপের, পাসওয়ার্ডের মাধ্যমে, বায়োমেট্রিকের মাধ্যমে, ডিজিটাল সিগনেচারের মাধ্যমে, সার্টিফিকেশনের মাধ্যমে, টোকেন প্রণয়নের মাধ্যমে আপনার অথেন্টিকেশন কি করতে পারে, নিশ্চিত হতে পারে। ওকে, তো এই হচ্ছে আমাদের অথেন্টিকেশন। আমরা কিছু এমসিকিউ দেখব অথেন্টিকেশনের উপরে। তো ফার্স্ট এমসিকিউটা আমরা দেখি। প্রথম হচ্ছে অথেন্টিকেশন মিন্স, অথেন্টিকেশন বলতে কি বোঝায়। নম্বর হচ্ছে ভেরিফাই আইডেন্টিটি, আইডেন্টিটি ভেরিফাই করা। হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ এমএফএ, এক্সাম্পলটা এর হচ্ছে এমএফএ এক্সাম্পলটা কি হতে পারে, হচ্ছে ফিঙ্গার, সি নম্বর হচ্ছে পাসওয়ার্ড প্লাস ওটিপি, মাল্টি ফাংশনাল অথেন্টিকেশন, মানে একের অধিক যে অথেন্টিকেশন থাকে, একের অধিক অথেন্টিকেশন কোনটা ছিল, পাসওয়ার্ডও থাকবে, ওটিপি থাকবে। ওকে, এটা হচ্ছে সিঙ্গেল ফাংশনাল, এটা হচ্ছে সিঙ্গেল ফাংশনাল, এটা হচ্ছে সিঙ্গেল ফাংশনাল। 3 নম্বরে দেখছি হুইচ ইজ নট বায়োমেট্রিক, কোনটা বায়োমেট্রিক না। ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে বায়োমেট্রিক, আইরিশ হচ্ছে বায়োমেট্রিক, ফেস হচ্ছে বায়োমেট্রিক। তাহলে পাসওয়ার্ডটা আসলে বায়োমেট্রিক না, পাসওয়ার্ড হচ্ছে ম্যানুয়াল। তো তাহলে আমরা আমাদের অথেন্টিকেশন যে পার্টটা নেটওয়ার্ক সিকিউরিটির সেটা দেখলাম। আমাদের পরবর্তী টপিকস হচ্ছে ফায়ারওয়াল। ফায়ারওয়াল হচ্ছে একটি সিকিউরিটি গার্ড ফর নেটওয়ার্ক, নেটওয়ার্কের একটা সিকিউরিটি গার্ড। ওকে, তাহলে ফায়ারওয়ালটা কি করে, কন্ট্রোল করে হুইচ ট্রাফিক ইজ অ্যালাউড অ্যান্ড হুইচ ট্রাফিক ইজ ব্লক। তাহলে কোন ট্রাফিক, ইন্টারনেটে কোন ট্রাফিকটা আপনি অ্যালাউড করবেন এবং কোনটা ব্লক করবেন সেটা হচ্ছে ফায়ারওয়াল কন্ট্রোল করে। প্রোটেক্ট ল্যান্ড ফ্রম ইন্টারনেট অ্যাটাক, তাহলে বিভিন্ন ধরনের ইন্টারনেট অ্যাটাক হয়ে থাকে, ইন্টারনেট অ্যাটাক থেকে এই ল্যান্ডকে প্রোটেক্ট করে হচ্ছে ফায়ারওয়াল। তো ফায়ারওয়ালটা আসলে এভাবে চিন্তা করতে পারি যে আমাদের গেটে যে গার্ড থাকে, যে হচ্ছে আইডি চেক করে, ফায়ারওয়ালটা হচ্ছে এরকম। যদি কোনো কিছু ইন্টারনেটে বা ডিজিটাল দুনিয়ায় হচ্ছে আপনার আসতে চাই আপনার সিস্টেমের মধ্যে, সে ফায়ারওয়ালটা সিস্টেমে ঢোকার আগে সে আগে চেক করে যে না ঠিক আছে, সে হচ্ছে অথেন্টিক ব্যক্তি কিনা বা সে কোনো ক্ষতি করতে পারে কিনা, এই জিনিসটা হচ্ছে চেক করে। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। তো এই ছবিতে দেখি যে এখানে আমার প্রাইভেট নেটওয়ার্ক আছে, এটাতে প্রাইভেট নেটওয়ার্ক আছে, ইন্টারনেটের মাধ্যমে এখানে অ্যাটাকার্সরা আছে। তো অ্যাটাকার্সটা আপনার প্রাইভেট নেটওয়ার্কে অ্যাটাক করতে যাওয়ার চেষ্টা করতেছে, বাট আপনার যদি ফায়ারওয়াল থাকে ফায়ারওয়ালটা সেটাকে
বাধা দিচ্ছে এবং অ্যাটাককে যেন আপনার সিস্টেমকে সুরক্ষিত রাখতেছে। তো ফায়ারওয়াল কি করে? ফিল্টার্স নেটওয়ার্ক ট্রাফিক ফর সিকিউরিটি। তো সিকিউরিটি পারপাসে হচ্ছে নেটওয়ার্ক যে ট্রাফিক আছে সেটাকে ফিল্টার করে, যেমন হচ্ছে আমরা বহুল ব্যবহৃত উইন্ডোজ ফায়ারওয়াল ব্যবহার করে থাকি। ওকে, ফর্টিগেট আছে, এটাও একটা ফায়ারওয়াল, সেটাও ব্যবহার করে থাকি। তো এখান থেকে আসলে খুব শর্ট আর কি টপিক, সেখান থেকে প্রশ্ন আসতে পারে যে ফায়ারওয়াল আসলে কোথায় ব্যবহৃত হতে পারে। কয়েকটা ফায়ারওয়ালের নাম হচ্ছে ইম্পর্টেন্ট, কি কি ধরনের ফায়ারওয়াল হচ্ছে আছে। তো আপনার কয়েকটা নাম ফায়ারওয়ালের উদাহরণগুলো একটু দেখে নেবেন। আমাদের নেক্সট টপিকটা হচ্ছে ডিজিটাল সিগনেচার। তো সিগনেচার আমরা জানি যে আপনার ভেরিফিকেশন বলেন বা আপনার হচ্ছে আইডেন্টিটি প্রকাশ করার জন্য একটা সিগনেচার থাকে। তো ডিজিটাল সিগনেচার হচ্ছে আপনার ডিজিটাল হ্যান্ডরাইটিং। তো হ্যান্ডরাইটিং ডিজিটাল সিগনেচার ইজ ইলেকট্রনিক ফর্ম, অর্থাৎ হ্যান্ডরাইটিং যেটা আছে তার হচ্ছে যে ইলেকট্রনিক যে ফর্মটা সেটাই হচ্ছে ডিজিটাল সিগনেচার। ওকে, তো এটা হচ্ছে সাধারণত অথেন্টিকেশনের ক্ষেত্রে আপনার ডিজিটাল সিগনেচারটা কাজে লাগে। ওকে, আমরা এটা একটু দেখি, একটা এক্সাম্পল দিই। তো কিভাবে ডিজিটাল সিগনেচারটা কাজ করে? ডিজিটাল সিগনেচারটা হচ্ছে প্রথমে আমরা করব যে একটা হচ্ছে সেন্ডার একটা মেসেজ সেন্ড করবে একটা হ্যাশের মাধ্যমে, একটা হ্যাশ ক্রিয়েট করবে। হ্যাশ আমরা দেখছি তিন ধরনের ছিল, তার মধ্যে হচ্ছে হ্যাশ একটা তো হ্যাশ ক্রিয়েট করবে প্রাইভেট কি দিয়ে, সে হ্যাশের মাধ্যমে একটা মেসেজ ক্রিয়েট করবে। সেই হ্যাশ হচ্ছে কি করবে? এনক্রিপ্ট করা হবে সেই হ্যাশটা উইথ প্রাইভেট কি। তাহলে যে সেন্ড করবে সে হচ্ছে প্রাইভেট কি দিয়ে এটা হচ্ছে এনক্রিপ্ট করবে, আর এই প্রাইভেট কি দিয়ে এনক্রিপ্ট করাকেই বলা হচ্ছে ডিজিটাল সিগনেচার। রিসিভার কি করবে? রিসিভার হচ্ছে এই যে পাবলিক কি দিয়ে হচ্ছে ভেরিফাই করবে। তাহলে এই প্রাইভেট কি দিয়ে হচ্ছে সে এনক্রিপ্ট করলো, কিন্তু রিসিভারের কাছে একটা পাবলিক কি থাকবে, সে পাবলিক কি দিয়ে ভেরিফাই করবে। যদি ম্যাচ করে তাহলে মেসেজ হচ্ছে অথেন্টিক, সে এটা বুঝবে, অর্থাৎ সেখান থেকেই যে মেসেজ আসছে সেটা বুঝবে। তো এর কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো আমরা একটু দেখি। সেটা হচ্ছে ই গভর্নেন্স ডকুমেন্ট, বিভিন্ন ই গভর্নেন্স ডকুমেন্ট সরকারি অফিসে পাঠানো হয়। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা অফিসের জন্য একটা হচ্ছে পাবলিক কি থাকে, সেই পাবলিক কি দিয়ে যদি করা হয়, অ্যাক্সেস করা হয়, দেন বোঝা যায় যে না ঠিক আছে এই ডকুমেন্টসটা ঠিক আছে। পরে ব্যাংকিং ট্রানজাকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় ডিজিটাল সিগনেচার। ওকে, বিভিন্ন সফটওয়্যার লাইসেন্সিং এর ক্ষেত্রে, সফটওয়্যার ডাউনলোড করলেন লাইসেন্সের ক্ষেত্রে ডিজিটাল সিগনেচার ব্যবহার করা হয়। ইমেল সিকিউরিটির ক্ষেত্রে, বিভিন্ন ইমেলের সিকিউরিটির ক্ষেত্রে ডিজিটাল সিগনেচার ব্যবহার করা হয়ে থাকে। তো ডিজিটাল সিগনেচার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার আইডেন্টিটি প্রকাশ করার জন্য সিগনেচার একটা ব্যাপার। তো এই সিগনেচারটা হচ্ছে ডিজিটাল দুনিয়ায় আমরা কি করে থাকি? ব্যবহার করে থাকি। ওকে, তো এটাই বলছে হ্যান্ড রিটেন সিগনেচার ইন ইলেকট্রনিক ফর্ম। ইলেকট্রনিক ফর্মের আপনার যে হ্যান্ড রিটেন সিগনেচার সেটাই হচ্ছে ডিজিটাল সিগনেচার। তো এখানে আমরা কিছু এমসিকিউ দেখি ফায়ারওয়াল এবং ডিজিটাল সিগনেচারের উপরে। প্রথম এমসিকিউটা বলা হচ্ছে যে মেইন ফাংশন অফ ফায়ারওয়াল। ফায়ারওয়াল মেইন ফাংশন আমরা জানি যে হচ্ছে ট্রাফিককে ফিল্টার করা। দেন ফায়ারওয়াল অ্যাক্টিং অ্যাজ মিডলম্যান। ওকে, তো কি করে সে? প্রক্সি, মিডলম্যানের মতো সে কাজ করে। দেন উইন্ডোজ ডিফেন্ডার ফায়ারওয়াল ইজ, এটা হচ্ছে একটা স্টেটফুল ফায়ারওয়াল। তো ফায়ারওয়ালের উপর আরো আপনারা এমসিকিউ গুলো একটু ভালোভাবে দেখবেন। নেক্সট আমরা দেখি ডিজিটাল সিগনেচারের উপরে কিছু এমসিকিউ। প্রথমে বলা হচ্ছে যে ডিজিটাল সিগনেচার এনশিওর কি করে? অথেন্টিকেশন, ইন্টিগ্রিটি, নন রেপুটেশন, এটা হচ্ছে ডিজিটাল সিগনেচার কাজ করে। দেন হুইচ কি ক্রিয়েটস এ ডিজিটাল সিগনেচার? প্রাইভেট কি হচ্ছে ডিজিটাল সিগনেচার হচ্ছে ক্রিয়েট করে, আর পাবলিক কি দিয়ে খোলা হয়, ডিজিটাল সিগনেচারটা চেক করা হয়। বেসড অন কার উপরে? অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি উপরে বেস করে ডিজিটাল সিগনেচারটা আসলে তৈরি হয়েছে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমরা কিছু এমসিকিউ ডিজিটাল সিগনেচার এবং ফায়ারওয়ালের উপরে দেখলাম। আমরা আমাদের ক্লাসের একেবারে শেষের দিকে চলে আসছি। এখানে আপনাদের কিছু বইয়ের লিস্ট এবং ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। এই ঠিকানা থেকে আপনারা খুব সহজেই
আপনাদের টপিকস বেসড যে জিনিসগুলো আছে সেগুলো আরো বিস্তারিতভাবে পড়তে পারবেন। যেহেতু আমাদের ক্লাসের সময় স্বল্পতা আছে, এজন্য আমরা প্রতিটা টপিকস বিশদভাবে আলোচনা করতে পারি নাই। আশা করি এই ওয়েবসাইটের মাধ্যমে এবং যে বইগুলো দিয়েছি এর মাধ্যমে আপনারা একটু আরো ডিটেলস নিজের বাসায় বসে প্রিপারেশন নিতে পারবেন। তো আজকের ক্লাসে জয়েন করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের যাত্রা শুভ হোক।